ওকে, সো তাহলে আমরা লাস্ট ক্লাসে অলরেডি লাস্ট দুই ক্লাসে বেসিক্যালি যে ফটো ইলেকট্রিক ইফেক্টের বেসিক গুলো আমরা বিল্ড আপ করছিলাম, যে ওয়াট ফাংশন কি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কি, এইসব জিনিসগুলো নিয়ে ডিসকাস করছি, তাই তো? সো এখন এই রিলেটেড আমাদের একটা ক্যালকুলেশন আছে, যে একটা ইকুয়েশন আছে যেটাকে ফটো ইলেকট্রিক ইকুয়েশন বলা হয় আর আইনস্টাইনস ইকুয়েশন বলা হয়। তো ওই জিনিসটা দেখবো যে ওইটা কিভাবে করে আসে, ওইটা কিভাবে করে কাজ করে, এন্ড ওই ইনফরমেশন গুলি বের করার যে ওয়ার্ক ফাংশনের ভ্যালু কত, যে কোন একটা মেটালের ওয়ার্ক ফাংশনের ভ্যালু কত। এক একটা মেটালের ওয়ার্ক ফাংশনের ভ্যালু কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে। যে জিঙ্ক মেটালের জন্য ওয়ার্ক ফাংশনের ভ্যালু যত, অ্যালুমিনিয়াম যদি আরেকটা মেটাল নাও তো তখন কি হবে, তার ওয়ার্ক ফাংশনের ভ্যালু ডিফারেন্ট হইতে পারে, বিকজ ইলেকট্রনস গুলি যে মেটাল গুলির মধ্যে থাকবে সবগুলোতে তো সেম ওয়েতে অ্যারেঞ্জমেন্টে থাকবে না, তাই না? সো তাহলে ইলেকট্রন গুলা যে কি করবে, মেটাল সারফেস থেকে এসকেপ করবে, তো এটার জন্য কি হয়, ইট টেকস ডিফারেন্ট অ্যামাউন্টস অফ এনার্জিস। ঠিক আছে, তো ওয়ার্ক ফাংশন এক একটা মেটালের জন্য ইউনিক। কেন? বিকজ তোমাদের যেরকম পড়ছো না, আয়নাইজেশন এনার্জি, প্রত্যেকটা এলিমেন্টের আয়নাইজেশনের ভ্যালু কি কি আলাদা আলাদা না, তো অমন টাইপের, যে তাহলে প্রত্যেকটা মেটালের জন্য এরকম ওয়ার্ক ফাংশনের ভ্যালু কি হবে, ডিফারেন্ট হবে। ওকে, সো এই রিলেটেড ফার্স্টে তারা ইনফরমেশন গুলি কি বলছে ওই জিনিসটা দেখি। ওকে, সো তাহলে দ্য ফটো ইলেকট্রিক ইফেক্ট ইকুয়েশন। সো এখন এখানে মধ্যে বলতেছে এটা কি, লেটস সি। আইনস্টাইন ডেভেলপড অ্যান ইকুয়েশন টু এক্সপ্লেইন দ্য ফটোইলেকট্রিক ইফেক্ট। এটা কাজটা কি, যে আমরা কি করব, ফোটন দিয়ে এনার্জি দিব। ওকে, সো ফোটনের এনার্জিটা কি করবে, ইলেকট্রন ওটা গেইন করে, ইদার সে মেটাল সারফেস থেকে এসকেপ করবে নাকি করবে না, ওটা ডিপেন্ড করবে ফোটনের এনার্জিটা কি সাফিসিয়েন্ট এনাফ নাকি না। যদি ফোটনের এনার্জিটা কি হয়, সাফিসিয়েন্ট হয়, সো তখন কি করতে পারবে, দ্য ইলেকট্রন উইল বি এবল টু এসকেপ ফ্রম দ্য মেটাল সারফেস। আর যদি না পারে তো তখন কি করবে, সে ওই এনার্জিটা অ্যাবজর্ব করে সে সারাউন্ডিং এ ছেড়ে দিবে, যে অ্যাডজাসেন্ট বাকি মলিকিউল গুলার কাছে কি করবে, রিলিজ করে দিবে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, দাঁড়াও এক মিনিট। ওকে, সো তাহলে আমরা যে জিনিসটা বলতেছিলাম যে প্রত্যেকটা মেটালের জন্য কি থাকবে, ইউনিক ভ্যালু অফ ওয়ার্ক ফাংশন থাকবে। এক একটা মেটালের জন্য এনার্জি বেশি লাগতে পারে, এক একটা মেটালের জন্য এনার্জি কম লাগতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে। সো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, যে ফোটন এসে তো ইলেকট্রনটাকে এনার্জিটা দিল। হ্যাঁ, তো এখন ইলেকট্রনটা যখন নাকি ওই মেটালের সারফেসের ওখানে থাকুক বা আর একটু নিচে থাকুক, ফোটনটা এসে যখন নাকি তাকে এনার্জিটা দিছে, সে এখন কি করবে, বের হইতে সময় তার কি হইতে পারে, আশেপাশের অন্য ইলেকট্রনদের সাথে বা আশেপাশের অন্য পার্টিকেলদের সাথে কলিশনের জন্য একটু এনার্জি কমে যেতে পারে না? সো ওই জিনিসটার জন্য আমাদের কি হইতে পারে, যে আমরা অ্যাকচুয়ালি এসকেপ করার পর ফাইনালি ম্যাক্সিমাম কত কাইনেটিক এনার্জির ভ্যালু থাকবে, ওই জিনিসটা আমরা কনসিডারেশনে নেই। তো ওই জিনিসটা কিভাবে কি কাজ করে ওই ব্যাপারটা দেখি। তো কি বলতেছে, আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইফেক্টের ইকুয়েশন কি বলে, which is based on the conservation of energy, যে টোটাল এনার্জি ইনপুট মাস্ট বি ইকুয়াল টু হোয়াট, টোটাল এনার্জি আউটপুট, তাই তো? সো তাহলে টোটাল এনার্জি ইনপুটটা কি, টোটাল এনার্জি ইনপুট হলো এনার্জি ফ্রম দ্য ফোটন। সো তাহলে এনার্জি অফ ফোটন, এটা হলো টোটাল এনার্জি ইনপুট। আর এই এনার্জিটার আউটপুটটা কি কি হবে, যাবে একটা তো ওয়ার্ক ফাংশন হিসেবে, যে এসকেপ করার জন্য যতটুকু এনার্জি লাগে ওইটা তো লাগবেই। ঠিক আছে, so energy from the photon or energy of the photon is equal to what, work function plus যদি রেসিডুয়াল কিছু থেকে যায়, সো তাহলে ওই রেসিডুয়াল এনার্জিটা কি, মোস্ট লাইকলি ইট উইল বি কনভার্টেড টু হোয়াট, দ্য রেসিডুয়াল এনার্জি উইল বি কনভার্টেড টু কাইনেটিক এনার্জি। সো তাহলে কে ই ম্যাক্স। সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি, we have previously seen that the energy of a photon can be found from E is equal to hf. সো তাহলে ফোটনের এনার্জি হলো hf, ওয়ার্ক ফাংশন হলো phi, আর ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। সো তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি করেসপন্ডিং ভেলোসিটিটাকে কি বলবো, ম্যাক্সিমাম ভেলোসিটি। যে এখানের মধ্যে ম্যাক্সিমামের কথাটা কেন আনতেছে ওই ব্যাপারটা এখানের মধ্যে লেখা আছে, লেটস সি। ডিউরিং দ্য ফটোইলেকট্রিক ইফেক্ট the energy of a photon is transferred to an electron. ঠিক আছে, ভালো কথা, যে ফোটন এসে ইলেকট্রনটাকে এনার্জি দিল, and now we are actually considering the fact that কি করবে, the photon has sufficient amount of energy to cause photoelectric effect. তো এখন এখানের মধ্যে কাজটা কি, to escape a metal surface কি করা লাগবে, an electron requires at least an amount of energy equal to that of the work function.
তো তার মানে ওয়ার্ক ফাংশন সমান এনার্জি তো কি কাজে চলে যাবে? যাবে ওয়ার্ক ফাংশন সমান এনার্জি চলে যাবে ইন অর্ডার টু এসকেপ ফ্রম দ্য মেটাল। এটা তো লাগবেই, এন্ড এইটা যেটা মিনিমাম, যেটা দিতেই হবে, তো যেটা দিতেই হবে ওই জিনিসটা তো রাখলাম। সো এখন বাকি রেসিডুয়াল যতটুকু থাকবে ওই জিনিসটা কি হইতে পারে? দ্য রেসিডুয়াল এনার্জি ক্যান বি ফুললি কনভার্টেড টু কাইনেটিক এনার্জি, অর কাইনেটিক এনার্জিতে পুরোটা নাও থাকতে পারে। ব্যাপারটা এমন ভাবে একটা অ্যানালজি চিন্তা করো, কি করা যায়, লেটস সি। আচ্ছা, তো এখন দেখো জাবের, মনে করো আমি তোমাকে 500 টাকা দিছি, ঠিক আছে? আমি তোমাকে 500 টাকা দিছি যে 300 টাকার একটা গুডস কেনার জন্য, যে যে কোনো একটা কিছু কেনার জন্য তোমাকে 500 টাকা দিলাম। তো এখন 300 টাকা তোমার মিনিমাম খরচ হবে কোন জায়গায়? ওই জিনিসটা যেটা কিনতে তোমাকে টাকাটা দিছি, 300 টাকা তো মিনিমাম তোমার খরচ হবেই। এখন তোমার কাছে ম্যাক্সিমাম তুমি কত সেভ করতে পারবা? 200। 200। তো এখন ইন অর্ডার টু গো টু দ্য শপ, তুমি যদি শপে যাইতে যাইতে কি করে ফেলো, মনে করো যে তুমি হেঁটে হেঁটে না যেয়ে তুমি মনে করো রিক্সা দিয়ে গেলা বা কোনো কনভেন্স ইউজ করলা, তখন কি হবে? তখন তোমার ম্যাক্সিমাম তোমার সেভ করার চান্স ছিল কত? 200, কিন্তু তুমি ওখানে থেকে সার্টেন অ্যামাউন্ট অফ মানি কি করে ফেলছো, অন্য একটা ইউজে খরচ করে ফেলছো। সো তাহলে ওইটার জন্য তোমার ম্যাক্সিমাম পসিবল রিমেইনিং যেটা থাকার কথা ওখানে থেকে তোমার কি আছে? কম আছে। কিন্তু ম্যাক্সিমাম থাকার পটেনশিয়াল ছিল কত? 200 না? সো তাহলে ওই 200টা কি হবে? 200টা হলো তোমার ম্যাক্সিমাম সেভিং পটেনশিয়াল। সো এইখানের মধ্যেও ব্যাপারটা সেম, যে ফোটন ইলেকট্রনকে এনার্জি দিছে, ইলেকট্রনের কতটুকু লাগবে ওইটা দেখে তো আর ফোটন এনার্জি দেয় না। ফোটন তার নিজের এনার্জি এসে পুরাটা ইলেকট্রনকে দিয়ে দেয়। এখন ইলেকট্রনের মিনিমাম যে কমসে কম তার তো ওয়ার্ক ফাংশন সমান এনার্জি ইউজ করতেই হবে, কিসের জন্য? মেটাল সারফেস থেকে বের হয়ে আসার জন্য। কিন্তু রেসিডুয়াল যে এনার্জিটা, যে এক্সেস বাকিটুকু যে এনার্জি, ওইটা পুরাটাই সে কি করতে পারে? কাইনেটিক এনার্জি হিসেবে ইউজ করতে পারে। অর যদি তার ওই মেটাল সারফেস থেকে বের হইতে হইতে অন্য কোনো কলিশনের জন্য কিছু এনার্জি মনে করো ইউজ হয়ে গেল, সো তাহলে কি ওই জিনিসটা তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি থেকে কম হবে। সো তাহলে আমরা জাস্ট কোনটা কনসিডার করব? এটা 630। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে ম্যাক্সিমাম পটেনশিয়াল কত সেভিং এর, বা ম্যাক্সিমাম আমাদের রিমেইনিং থাকার ক্যাপাবিলিটি ছিল কত? যত ছিল ওইটা কি? এনার্জি সাপ্লাইড বাই দ্য ফোটন মাইনাস দ্য ওয়ার্ক ফাংশন, যে টোটাল এনার্জি যা পাইছি ওখান থেকে ওয়ার্ক ফাংশনটা বাদ দিলে ম্যাক্সিমাম যত রিমেইনিং থাকার কথা, দ্যাট উইল বি দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। যে এই কথাটা এখানের মধ্যে বলতেছে, দেখো আমি এটা এখন মার্ক করি। ইট মে অলসো লুজ এনার্জি বিফোর এসকেপিং দ্য মেটাল ডিউ টু হোয়াট? ডিউ টু আদার ফিজিক্যাল প্রসেসেস, যেটা বললাম যে কলিশনস এন্ড এভরিথিং। সো তখন কি হবে? only the remaining energy will be available for the electron emission kinetic energy to be emitted from the surface। তো তার মানে বাকি যতটুকু রেসিডুয়াল থাকবে ওইটাকে শুধু কি করতে পারবে? কাইনেটিক এনার্জি হিসেবে ইউজ করতে পারবে। অনেকজনেরই মনে কোয়েশ্চেনটা আসে, আচ্ছা জাস্ট কাইনেটিক এনার্জি বললে কি সমস্যা? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ওয়ার্ডটা কেন ইনক্লুড করে? ম্যাক্সিমাম ওয়ার্ডটা কেন আসতেছে? বিকজ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু হইতে পারতো এত, কিন্তু এতই যে হবে এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু ম্যাক্সিমাম এত কাইনেটিক এনার্জি হওয়ার ক্যাপাবিলিটি রাখে, যে ওই ফোটন এসে যতটুকু এনার্জি দিবে, ওয়ার্ক ফাংশনটা ওই ফোটনের এনার্জি থেকে বাদ দিলে ম্যাক্সিমাম যতটুকু রিমেইনিং থাকার কথা, সো ওই জিনিসটাকেই আমরা কি বলবো? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। যে সো দেখো, therefore the kinetic energy that the electron can have on emission from the metal surface is less than or equal to the difference between the photon energy. So energy supplied by the photon minus work function, এটা করে যে এনার্জিটা থাকবে এটা পুরাটা কে তে কনভার্ট হতে পারে, অর এটা থেকে অল্প কিছু এনার্জি অন্য ফর্মে চলে যেতে পারে। তো এর জন্য কি বলতেছে? this maximum possible kinetic energy half into mass into velocity maximum squared determines the maximum initial velocity of the photoelectron। এই যে ইলেকট্রনগুলি ফটো ইলেকট্রিক ইফেক্ট হয়ে বের হয় তাদেরকে আমরা আদর করে কি ডাকি? ফটো ইলেকট্রন ডাকি না? তো তাহলে ফটো ইলেকট্রনগুলোর ম্যাক্সিমাম ভেলোসিটি কত হইতে পারবে ওটা ডিপেন্ড করবে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু কত ওইটার উপরে। সো তাহলে রিমেইনিং এনার্জিটা, যে এটা হলো কি, দিস ইজ দ্য এনার্জি অফ দ্য ফোটন, দিস ইজ দ্য ওয়ার্ক ফাংশন, যে মিনিমাম এটা তো খরচ করতেই হবে। বাকি ম্যাক্সিমাম রিমেইনিং থাকার পটেনশিয়াল হলো এত,
তো ম্যাক্সিমাম এত রিমেইনিং থাকতে পারে অ্যাজ আ কাইনেটিক এনার্জি, অর কিছু এনার্জি কি করতে পারে আদার ফিজিক্যাল প্রসেসের জন্য অন্য ফর্মে কনভার্ট হইলেও হইতে পারে। ওকে, তো এর জন্য এখানের মধ্যে বলতেছে কি, এখানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটাকে সাবজেক্ট করে দেখাইতেছে যে ম্যাক্সিমাম রিমেইনিং থাকার ক্যাপাবিলিটি আছে কত, এনার্জি অফ দ্য ফোটন hf মাইনাস দ্য ওয়ার্ক ফাংশন phi। সো এখানের মধ্যে বলতেছে কি, or stated in terms of conservation of energy, the photon energy transferred to the electron is used in two parts, কি কি, partly to escape from the metal surface, তো তাহলে এটা হলো ওয়ার্ক ফাংশন, and partly for its kinetic energy on leaving the metal। সো তাহলে এই যে ফর্মটা এটা এখানে লিখছি যে এনার্জি সাপ্লাইড বাই দ্য ফোটন ইজ hf, ওয়ার্ক ফাংশন যে মেটাল থেকে এসকেপ করার জন্য এনার্জি লাগবে হলো phi সমান এনার্জি, বাকি ম্যাক্সিমাম রিমেইনিং থাকার ক্যাপাবিলিটি যেটা ওইটা পুরাটাই কি করতে পারে, সে কাইনেটিক এনার্জি হিসেবে ইউজ করলেও করতে পারে। ওকে, সো এই জিনিসটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এই ইকুয়েশনটা, এটা জাস্ট বেসিক্যালি আমাদের ইনপুট আর আউটপুট, যে এনার্জি ইনপুট হলো ফোটন থেকে আসতেছে, আউটপুট হিসেবে দুইটা কাজ, একটা কাজ হলো মেটাল থেকে বের হইতে পারা, আর একটা হলো বের হয়ে রিমেইনিং যা থাকবে ওটাকে কি হিসেবে ইউজ করবে, যাবে এনার্জিটা থাকবে, দ্যাট উইল বি ইউজড অ্যাজ কাইনেটিক এনার্জি। ওকে, সো ম্যাক্সিমাম রিমেইনিং থাকলে পরে ওই জিনিসটাকে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বলবো। তো এই জিনিসটা হলো ব্যাপার। নাও we will be introduced to a new form or new unit of energy, electron volt। আমরা তো নরমালি এনার্জির ইউনিট কি পড়ছি, জুল দিয়ে পড়ি না, যে ইউনিট অফ এনার্জি ইজ জুল। আচ্ছা, সো এখন এখানের মধ্যে এই কোশ্চেনটা কাকে করা যায়, লাবিবা বলো, যে মনে করো আই হ্যাভ টু ইলেকট্রোডস, তাদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স হলো 1 ভোল্ট। তো একটা 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্সের এরকম দুইটা ইলেকট্রোড আছে। তো এখন এই নেগেটিভ টার্মিনালের এখানে আমি একটা ইলেকট্রন ছেড়ে দিলাম। সো হোয়াট ইট উইল ডু, ইলেকট্রনটা কি করবে, কোন দিকে যাবে? পজিটিভের দিকে। পজিটিভের দিকে অ্যাক্সেলারেট করবে। সো ইলেকট্রনটা নেগেটিভ টার্মিনালের ওখানে রেস্টে ছিল, নাও সিন্স ইট ইজ ইলেকট্রন, সো তাহলে তার চার্জ হলো নেগেটিভ, এন্ড সিন্স ইট ইজ ক্লোজ টু দা নেগেটিভ টার্মিনাল, তো তাহলে নেগেটিভ টার্মিনাল থেকে সে রিপেলড হবে এন্ড পজিটিভ টার্মিনালের কাছে সে অ্যাট্রাক্টেড হবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সো এখন সে কত ভোল্টেজ পটেনশিয়াল ডিফারেন্সে অ্যাক্সেলারেট করতেছে? 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স। সো তাহলে ইলেকট্রনটা এখানে রেস্টে ছিল, যে ইনিশিয়াল ভেলোসিটি ওয়াজ 0, এখন সে যে এইদিকে যাবে তার উপরে তো একটা রেজাল্টেন্ট ফোর্স আছে, সো দ্যাট উইল কজ দ্য ইলেকট্রন টু গেইন ভেলোসিটি। তো তার মানে ভেলোসিটিতে কি আসবে, একটা চেঞ্জ আসবে। সো হিয়ার উইল বি আ ফাইনাল ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন সামথিং v। তো এখন ইলেকট্রনটা কতটুকু কাইনেটিক এনার্জি গেইন করছে, হাফ ইনটু মাস ইনটু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার্ড, এটাই তো কি, দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি গেইনড বাই দ্য ইলেকট্রন। কিন্তু এই কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত লিখা যায় জানো? এই কাইনেটিক এনার্জি ইকুয়াল টু লিখা যায় 1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, যে একটা ইলেকট্রন 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্সে অ্যাক্সেলারেট করলে যত এনার্জি গেইন করবে ওই এনার্জিটাকে কি বলা হবে, 1 ইলেকট্রন ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স। ইলেকট্রন ভোল্ট টার্মটা কিসের থেকে আসছে দেখো, আমাদের ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা এমন একটা পড়ছো না সাইমা, ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ ইনটু টাইম। জি ভাইয়া। তো এখন এখানের মধ্যে দেখো তো, চার্জ ইকুয়াল টু কি লিখা যায়, কারেন্ট ইনটু টাইম লিখা যায়, চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু হ্যাঁ। টাইম। তো তাহলে এনার্জি, যে ইলেকট্রিক্যাল এনার্জি ইজ ইকুয়াল টু হোয়াট, কারেন্ট ইনটু টাইম কে আমরা চার্জ লিখলাম আর এখানে ভি। সো তাহলে একটা ইলেকট্রনকে যদি অ্যাক্সেলারেট করা হয়, হোয়াট ইজ দ্য চার্জ অফ এন ইলেকট্রন, ই, যেটা কি ওই -1.6 ইনটু 10⁻⁻19 কুলম। সো এটা হলো ইলেকট্রনের চার্জের ভ্যালু। আর ভিটা কি, the potential difference through which the charged particle will accelerate, তাই তো, যে চার্জ পার্টিকেলটা যত পটেনশিয়াল ডিফারেন্সে অ্যাক্সেলারেট করবে ওই ভোল্টেজটা হলো v। তো তাহলে the energy gained by an electron when accelerated through 1 volt potential difference, ওইটা কি হবে 1 ইলেকট্রন ভোল্ট।
যদি 2 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স অ্যাসেলারেট করাও তো তাহলে এনার্জি কত আসবে 2 ইলেকট্রন ভোল্ট। তো এমন টাইপের। তো এখানে তোমাদেরকে আমি কনভার্সনটা এখন দেখাবো যে জুল থেকে ইলেকট্রন ভোল্ট আর ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কিভাবে আমাদের কনভার্সনের কাজটা করতে হয়। হ্যাঁ, এখানের মধ্যে খেয়াল করো ফার্স্ট এই জিনিসটাই দেখি যে 1 ইলেকট্রন ভোল্ট এনার্জি মানে কি, এখানে ইলেকট্রিক্যাল এনার্জি ইকুয়াল টু কি চার্জ ইনটু ভোল্টেজ না যাবে। সো এখন এখানে চার্জের ভ্যালুটা কত, the charge particle that is being accelerated এটা তো ইলেকট্রন, সো তাহলে তার চার্জের ভ্যালু কত 1.6 into 10 to the power minus 19, আর ভোল্টেজ কত, তাদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স হলো 1 ভোল্ট, সো তাহলে ভোল্টেজ হলো 1, তো তাহলে এনার্জির ভ্যালুটা কত আসে 1.6 into 10 to the power minus 19. 1.6 into 10 to the power minus 19 joules. Okay, so 1.6 into 10 to the power minus 19 joules, এটা হলো কি এনার্জি ইন দা ফর্ম অফ জুলস। আর এই এনার্জিটাকে আমরা নাম কি বললাম মাত্র লাবিবা, the energy gained by an electron when accelerated through a potential difference of 1 volt is 1 electron volt. তো তার মানে 1 electron volt সমান এনার্জি is equal to what 1.6 into 10 to the power minus 19 joules. সো তার মানে 1 ইলেকট্রন ভোল্ট মানে এত জুল। তো তার মানে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করার এখানে আমরা কি পেয়ে গেছি একটা ক্রাইটেরিয়া পেয়ে গেছি যে এখন থেকে এটা ইউজ করে আমরা কি করতে পারবো ইউনিটারি মেথড ইউজ করতে পারবো, অর দেয়ার ইজ আ শর্টকাট ওয়ে যে তোমার এনার্জি যদি ইলেকট্রন ভোল্টে দেওয়া থাকে এন্ড ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইনটু জুলস, অর এনার্জি যদি জুলে দেওয়া থাকে এন্ড ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইনটু ইলেকট্রন ভোল্ট, তো তাহলে কি করা লাগে, তো ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নেওয়ার জন্য multiplied by 1.6 into 10 to the power minus 19, ঠিক আছে, যে ইলেকট্রন ভোল্টে যে ভ্যালুটা দেওয়া ওইটার সাথে ইলেকট্রনের চার্জ মাল্টিপ্লাই করলে কি পাবা, the energy will be converted to joules, আর জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে সময় তাহলে কি করতে হবে যাবে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিতে সময় যদি মাল্টিপ্লাইড বাই 1.6 into 10 to the power minus 19 করতে হয়, তো তাহলে জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে সময় কি করতে হবে ডিভাইড, নাকি সো তাহলে ডিভাইডেড বাই 1.6 into 10 to the power minus 19। ওকে, সো এইটা হলো আমাদের কনভার্সন রুল যে ইলেকট্রন ভোল্টে যদি এনার্জি দেওয়া থাকে তো এটাকে জুলে কনভার্ট করার জন্য কি করতে হবে মাল্টিপ্লাইড বাই 1.6 into 10 to the power minus 19, আর এনার্জি যদি জুলে দেওয়া থাকে এন্ড ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইনটু ইলেকট্রন ভোল্টস, সো এটার জন্য কি করবা the value that is in joules ওইটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করবা। কনভার্সনটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে কিভাবে করে হচ্ছে এটা, লামিয়া বুঝতে পারতেছো আগের লেকচার গুলি দেখছিলা? আচ্ছা, আজকে সকালে ফিরছো, ওকে, সো তাহলে এগুলা জিনিস তোমার দেখে নিতে হবে আর কি, এগুলা একটু নতুন জিনিসগুলা। হ্যাঁ, তো ওগুলা জিনিস আমরা অনেকগুলো জিনিস পড়ে ফেলছি তুমি না থাকতে থাকতে, তো ওইগুলা জিনিস তোমার ক্যাচ আপ করা লাগবে। ওকে, বাকিদেরকে কোনো প্রবলেম আছে নাবিলা? নো স্যার, বুঝেছি। ওকে, ভেরি গুড। সো তাহলে ইলেকট্রন ভোল্ট থেকে জুল এন্ড জুল থেকে ইলেকট্রন ভোল্টের কনভার্সনের এই প্রসিডিওরটা জানলে আমরা অনেক টাইপের ক্যালকুলেশনই এই ইউনিট 2 তে যা যা আসবে দিস ইজ এনাফ ফর ইউনিট 2। দেন আমরা ইউনিট 4 এ যখন যাব তখন এখানের মধ্যে আমাদের মেগা ইলেকট্রন ভোল্ট এন্ড এভরিথিং ওগুলার ব্যাপারেও দেখব, ওটাও কনভার্ট করা কোনো ব্যাপার না আসলে, ঠিক আছে। সো এখন আমরা এখানের মধ্যে একটা ওয়ার্ড এক্সাম্পল দেখি, মাত্র আমরা ইকুয়েশনটা দেখলাম না, ইকুয়েশনটা কি energy of the photon is equal to work function plus maximum kinetic energy। সো এখন এখানের মধ্যে দেখো আমাদেরকে একটা ওয়ার্ক এক্সাম্পল দিছে, what is the work function of potassium if green light, তো তাহলে পটাশিয়াম যে মেটাল এই পটাশিয়ামের জন্য কি বের করতে বলছে
ওয়াট ফাংশনের ভ্যালু বের করতে বলছে, যার জন্য কি যে গ্রিন লাইট দেওয়াতে, যে গ্রিন লাইটের ওয়েভলেন্থ হলো 510 ন্যানোমিটার, ওইটা শো করাতে কি হচ্ছে, the photoelectrons have a maximum kinetic energy of 0.14 electron volt. So তাহলে ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে তোমার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু তুমি জানো, তোমাকে ফ্রিকোয়েন্সি দেয় নাই, কিন্তু কি দিছে সাইমা, ফ্রিকোয়েন্সি না দিয়ে তোমাকে এখানে ওয়েভলেন্থ দিয়ে দিছে। সো তাহলে ফ্রিকোয়েন্সি থেকে কি আমরা ওয়েভলেন্থে কনভার্ট, ওয়েভলেন্থ থেকে ফ্রিকোয়েন্সি, আর ফ্রিকোয়েন্সি থেকে ওয়েভলেন্থে কিভাবে কনভার্ট করব, দেখো E is equal to hf, তাই তো। এখন নরমালি আমরা কি জানি যে স্পিড অফ লাইট ইকুয়াল টু কি, ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ, তাই তো। সো তাহলে ফ্রিকোয়েন্সিটাকে সাবজেক্ট করলে পরে কি আসে, c বাই ল্যামডা। তো তাহলে এখানের মধ্যে কি লেখা যায়, f এর জায়গায় c বাই ল্যামডা লেখা যায় না, তো এটা কি আসে h c বাই ল্যামডা। তো তাহলে যদি তোমাকে ইনফরমেশনটা ফ্রিকোয়েন্সিতে না দিয়ে ওয়েভলেন্থে দেয়, সো তাহলে তুমি এই ফর্মুলা ইউজ করে বের করতে পারো, অর ডিরেক্টলি তুমি এখানের মধ্যে কনভার্সনের কাজটা করবে, যে তারা দেখো কিভাবে করছে। ফার্স্টে ওয়ার্ড এক্সাম্পলটা দেখে নে, আমি আলাদা করে ক্যালকুলেশনটা দেখাবো যদি প্রবলেম থাকে এটা। সো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু বলে দিছে 0.14 ইলেকট্রন ভোল্ট। এনার্জি অফ দা ফোটন আমরা বের করতে পারবো ইউজিং দা ওয়েভলেন্থ। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, ওইটার ভ্যালু তো আমরা জানি। আর তাহলে বের করতে বলছে হলো ওয়ার্ক ফাংশন, সো ওয়ার্ক ফাংশনটাকে সাবজেক্ট করব, ঠিক আছে। সো তাহলে ওয়ার্ক ফাংশনটাকে সাবজেক্ট করে দেন ওইটার ভ্যালু কত আসে ওই জিনিসটা বের করব। সো ওয়ার্ক ফাংশন ইকুয়াল টু হোয়াট, ওয়ার্ক ফাংশন ইজ ইকুয়াল টু hf মাইনাস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। সো তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 0.14 ইলেকট্রন ভোল্ট। মাত্র আমরা প্রসিডিওরটা কি শিখছি দেখো তো, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নেওয়ার প্রসেস কি, যাবে মাল্টিপ্লাই করব নাকি ডিভাইড করব ইলেকট্রনের চার্জ দিয়ে, ডিভাইড, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিব, আচ্ছা মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই, ঠিক আছে। সো এত ইলেকট্রন ভোল্ট দেওয়া হলো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু, হুইচ ইজ 0.14 ইলেকট্রন ভোল্ট। তো তাহলে এটাকে যদি আমরা জুলে নেই, সো তাহলে কি হবে 0.14 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুলস। তো এটা হলো কিসের ভ্যালু, ওয়ার্ক ফাংশন, তাই তো। আচ্ছা না, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, সরি, ওয়ার্ক ফাংশন তো বের করতে বলছে। দিস ইজ দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, সো হাফ এম ভি স্কয়ার ম্যাক্স, এটা হলো এই ভ্যালু। নাও ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু জানি আমরা, কি জানি যে hf ইকুয়াল টু 5 প্লাস ম্যাক্সিমাম ke। তো তাহলে 5 ইজ ইকুয়াল টু hf মাইনাস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তো এখন এখানে তো hf না লিখে কি লিখবো, hc বাই ল্যামডা, তাই তো, বিকজ আমাদেরকে ফ্রিকোয়েন্সির ইনফরমেশন না দিয়ে কিসের ইনফরমেশন দেওয়া হয়েছে, ওয়েভলেন্থের ইনফরমেশন দেওয়া হয়েছে। আর এখানে কাইনেটিক এনার্জি। সো এখন এখানের মধ্যে আমরা ইনফরমেশন গুলি বসায় ফেলি। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত, 6.63 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 36 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। ল্যামডা কত দিছিল, 510 ন্যানোমিটার। তো 510 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9, সরি 10 to the power minus 9, স্যার প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট মাইনাস পাওয়ার মাইনাস 34, 34 না, হ্যাঁ ওইটাই মাইনাস 34। সো এইটা থেকে মাইনাস করব কত, এই যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালুটা, which is 0.14 into 1.6 into 10 to the power minus 19। তো এটা ক্যালকুলেটরে বসাইলে পরে কি কি হবে, আমাদের ওয়ার্ক ফাংশনের ভ্যালুটা চলে আসবে। এনার্জিটা কিসে আসবে, জুলে নাকি ইলেকট্রন ভোল্টে যাবে, জুলে, এনার্জিটা আসবে জুলে, বিকজ আমরা ইলেকট্রন ভোল্টের এনার্জিটাকে তো জুলে নিয়ে নিছি, তাই তো। সো তাহলে এখানে আমরা অ্যানসার থেকে দেখে নেই তারা কত বের করছে, 3.68 into 10 to the power minus 19 জুলস। সো এটা হলো অ্যানসার।
তো এই টাইপের ক্যালকুলেশন নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে যে কেমন ভাবে এই ক্যালকুলেশনটা করা হইলো? আমার আসছে ভাই, মাত্র আসছি। তো মাত্র আসলে পরে তো সমস্যা, তুমি তো দেখোই নাই এতক্ষণ আমরা কনভার্সনের প্রসেস যেসব গুলো দেখাইছি। ওকে, তো এখন এখানের মধ্যে এই টাইপের ক্যালকুলেশন আমাদের করতে পারতে হবে। এগুলা টাইপের ক্যালকুলেশন এত বেশি ক্রিটিক্যাল কিছু না। ওকে, তো এইসব জিনিসগুলো আমরা দেখে নিব। এখন এখানের মধ্যে ফটো ইলেকট্রিক সেল এক্সপেরিমেন্ট, যে এই যে আমাদের কি করে ফেললো, এই যে একটা ইনফরমেশন দিল কি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু হলো 0.14 ইলেকট্রন ভোল্ট। এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু তারা বের করছে কিভাবে? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ভ্যালু বের করার জন্য তো কোনো একটা প্রসিডিওর লাগবে, আর কোন একটা এক্সপেরিমেন্টাল ওয়ে লাগবে, যেখানে করে তারা ডেফিনেটলি বের করতে পারবে যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু এতই হবে। তো এইটা বের করার কাজের জন্য কি করা হয়? ফটো ইলেকট্রিক সেল এক্সপেরিমেন্ট করা হয়। তো এখন এখানের মধ্যে ফটো ইলেকট্রিক সেলটা কিভাবে কাজ করে ওই জিনিসটা দেখবো। আচ্ছা, সো ফার্স্ট অফ অল এখানের মধ্যে কি হচ্ছে দেখো, আমি সার্কিটটা একটা কাজ করি, আমি সিম্পলিফাইড একটা সার্কিট ফার্স্টে নোটপ্যাডে আঁকি। সেম সার্কিটটা ওরা জাস্ট একটু বাঁকায় আঁকছে। হ্যাঁ, তো আমরা ফার্স্টে এই জিনিসটা এখানের মধ্যে দেখে নিই। তো তাহলে এখানের মধ্যে আমরা যে যে জিনিসগুলো আঁকতেছি এগুলা প্রথমে ডিফাইন করি যে কোনটা কি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল ভোল্টমিটার অ্যামিটার তো চিনো। আমাদের যে পাওয়ার সাপ্লাইটা হলো ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, পাওয়ার সাপ্লাইটা হলো ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। এটা দিয়ে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করা হবে, ওইটা আমরা দেখবো। এটা দিয়ে বের করা হবে দা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনস। যে মেটাল সারফেস থেকে যে কি হয়, মেটাল সারফেস থেকে যে এই যে ইলেকট্রন গুলা রিলিজ হয়, তো তাহলে ওখানে তাদের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালুটা কত, এটা এই প্রসেসে যে ইলেকট্রিক্যাল এই মেথডে বের করা যায়। কিভাবে করব ওই প্রসেসটা আমরা দেখি। সো হোয়াট হ্যাপেন্স ওভার হিয়ার, লাইট এসে এই যে এটা হলো তোমার মেটাল প্লেট। ঠিক আছে, এটা হলো মেটাল প্লেট। এটা হলো, ধরো লেবেলিংটা ইয়ে কালার দিয়ে করি, অরেঞ্জ কালার দিয়ে। এটা হলো কালেক্টিং ইলেকট্রোড। মাঝে যে সার্কেলটা যেটা ড্র করলাম না, এটা পুরোটা জায়গা হলো ভ্যাকিউম। হ্যাঁ, এই পুরোটা জায়গা ভিতরে কি, পুরোটা জায়গা ভিতরে হলো ভ্যাকিউম। আচ্ছা, তো এখন দেখো ব্যাপারটা কি হবে। প্রথমে আমাদের উপরে যে পাওয়ার সাপ্লাইটা আঁকা আছে না, ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটা যাবে, এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটা প্রথমে আমরা কোনো ভোল্টেজ দিব না। ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটা জাস্ট নরমাল সার্কিট কমপ্লিশনের কাজ করবে, তার মধ্যে দিয়ে কোনো রকমের ভোল্টেজ আমরা কি করব না, অ্যাপ্লাই করব না। যে তার ইএমএফ প্রথমে রাখবো কত, 0। ওকে, প্রথমে আমাদের কাজটা কি হবে দেখো, যখন নাকি আমরা কোন একটা লাইট ইনসিডেন্ট করব, কিসের উপরে, মেটাল প্লেটের উপরে। তো মেটাল প্লেটের উপরে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি এমিট করা হয়, এন্ড ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি কি করতে পারে, ইলেকট্রন এমিট করাইতে পারে বা ইলেকট্রন এসকেপ করাইতে পারে ওই মেটাল প্লেটের থেকে, তখন কি হবে, ইলেকট্রনটা মেটাল প্লেট থেকে বের হইলো নাকি, ইলেকট্রনটা মেটাল প্লেট থেকে বের হইলো। সো এখন ইলেকট্রনটা কোথায় যাবে, the electron will get collected in the collecting electrode। তো এখন সে কি হয়ে গেছে, সে একটা সার্কিটের মধ্যে ট্র্যাপ হয়ে গেল না, বলতো যাবে। এখানের মধ্যে কাজটা কি দেখো,
যদি আমরা একদম ওপেন স্পেসে, হ্যাঁ, যদি আমরা একদম একটা ওপেন স্পেসে কি করতাম, ফটো ইলেকট্রন গুলা রিলিজ করতাম, তো ফটো ইলেকট্রন গুলি কে কোন ডিরেকশনে যাচ্ছে ওইসব কিন্তু আমাদের বুঝার কোনো ওয়েই থাকতো না। কেন? বিকজ ইলেকট্রন তো আমরা চোখে দেখতে পারি না, পারি? সো তাহলে ওপেন কোন একটা সারফেসে যে মেটালের উপর আমরা ইনসিডেন্ট লাইট দিচ্ছি, লাইট পড়ে ইলেকট্রনে বের হয়ে যাচ্ছে, কিন্তু ইলেকট্রন গুলার কাইনেটিক এনার্জির ভ্যালু কত এন্ড এভরিথিং এইসব জিনিস আমরা কোনো ওয়েতে বের করতে পারতাম না। তো আমরা কিসে ইন্টারেস্টেড? উই আর ইন্টারেস্টেড ইন ডিটারমাইনিং দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনস, বিকজ that will help us to determine several things, যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু, দেন ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটালের ভ্যালু, এইসব বের করাতে আমাদেরকে হেল্প করবে। সো এখন এখানের মধ্যে কাজটাকে, প্রসিডিওরটা সবাই খেয়াল করো। ফার্স্টে কি করব, জাবের লাইট ইনসিডেন্ট করব কিসের উপর? মেটাল প্লেটের উপর। তো মেটাল প্লেটের উপর লাইট ইনসিডেন্ট করলে কি করবে? ইলেকট্রন বের হয়ে আসবে না মেটাল প্লেট থেকে? হ্যাঁ। আচ্ছা, সো এখন ইলেকট্রন যে এরকম মেটাল প্লেট থেকে বের হয়ে আসলো, সো তখন কি করবে? the electrons will be collected in the collecting electrode। এই যে এরকম বাঁকানো করে যেরকম ফর্কের মতো আঁকা আছে না, এটা কি, এটার নাম দিছে কি? কালেক্টিং ইলেকট্রোড না? তো তাহলে ইলেকট্রন গুলা বের হয়ে তারা তো ওই ভ্যাকিউমের মধ্যে মুভ করতে থাকবে, সো ইভেনচুয়ালি তারা কোথায় যাবে? কালেক্টিং ইলেকট্রোডের কাছে যায় পৌঁছাবে, নাকি? হ্যাঁ। আচ্ছা, সো নরমালি ইলেকট্রন গুলা কি হইতো? নরমালি ইলেকট্রন গুলি এসকেপ করে উড়াধুরা যে কোনো ডিরেকশনে চলে যেত, বাট সিন্স নাও দ্য ইলেকট্রনস আর ট্র্যাপড ইন আ সার্কিট, হোয়াট উইল হ্যাপেন? ইলেকট্রন গুলার যে কাইনেটিক এনার্জিটা ছিল ওইটা তো এখন সে ফ্রিলি ইউজ করতে পারবে না। হোয়াট উইল হ্যাপেন? ইলেকট্রন গুলা তখন সার্কিটে এমন ডিরেকশনে মুভ করে করে কি করবে? সার্কিটটাকে কমপ্লিট করবে, তাই তো? ইলেকট্রনস গুলা এরকম ডিরেকশনে মুভ করে কি করবে? সার্কিটটাকে কমপ্লিট করবে। নাও সিন্স সার্কিটের মধ্যে কি হচ্ছে? একটা ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে, তো এর জন্য আমাদের মাইক্রো অ্যামিটারটা, মানে কি, খুবই সেনসিটিভ একটা অ্যামিটার, যে খুবই অল্প অ্যামাউন্ট অফ কারেন্ট হলে পরেও সে কি করতে পারবে? ডিটেক্ট করতে পারবে। তো তখন এই মাইক্রো অ্যামিটারটা কি করবে? এটাকে ডিটেক্ট করবে না? হ্যাঁ। সো এখন এখানের মধ্যে প্রথম থেকে আমরা কাজটা দেখি। ফার্স্টে আমরা কি করলাম? আমাদের এই যে পাওয়ার সাপ্লাইটা আছে, এই যে এই পাওয়ার সাপ্লাইটা, এইটার কাজ আমরা একটু পরে বলবো। সো ফার্স্ট অফ অল কাজটা কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইনসিডেন্ট করা হইলো। কিসের উপর ইনসিডেন্ট করা হলো? মেটাল প্লেটের উপর। মেটাল প্লেটের উপর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি ইনসিডেন্ট করা হয়, and if the frequency is greater than the threshold frequency, so what will happen? Electrons will come out of the metal plate। তো ইলেকট্রনস গুলি মেটাল প্লেট থেকে যদি বের হয়ে আসে, তো তখন সে কোথায় যে কালেক্টেড হবে, ওর কোথায় যে আটকাবে? কালেক্টিং ইলেকট্রোডে। তো এই যে কালেক্টিং ইলেকট্রোডে ইলেকট্রনটা আসলো, নাও হোয়াট উইল হ্যাপেন? দ্য ইলেকট্রন গট ট্র্যাপড ইন আ সার্কিট। তো সে যে জিনিসটা র্যান্ডমলি মুভ করে চলে যেত, তুমি ওই জিনিসটাকে কি করে ফেলছো? তার একটা কনফাইন্ড একটা পাথ বানায় দিছো, যে ইলেকট্রনটার যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ছিল ওইটা ইউজ করে সে এখন কি করবে? দ্য ইলেকট্রন উইল নাও ইউজ ইটস কাইনেটিক এনার্জি টু মুভ থ্রু দ্য সার্কিট, তাই তো? সো এই যে এখন এই সার্কিটের ভিতর দিয়ে মুভ করতেছে, সো হোয়াট উইল হ্যাপেন? when it will go through the emitter, তো তখন এমিটারের মধ্যে আমাদের একটা রিডিং আসবে। তো তখন আমরা বুঝতে পারবো কি, যে কি করতেছে? there is a current flowing through the circuit even though আমাদের পাওয়ার সাপ্লাই কি করা হয় নাই? অন করা হয় নাই। তো এখানে থেকে বোঝা যাচ্ছে কি? এখানে থেকে বোঝা যাচ্ছে যে ইনসিডেন্ট লাইটের জন্য কি হয়েছে? ফটো ইলেকট্রিক ইফেক্ট হয়েছে। ব্যাপারটা বুঝতে পারতেছো সবাই? যে আমরা পাওয়ার সাপ্লাইটা, যে ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই, মনে করে এটা আমি বাদই দেই, মনে করে এটা নাই, তো আমার সার্কিটে কোনো পাওয়ার সাপ্লাই নাই, জাস্ট এমিটার লাগানো। এখন আমি কি করলাম? জাস্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এনে মেটাল প্লেটের উপর ইনসিডেন্ট করলাম। তো এখন এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এসে মেটাল প্লেটের উপর যখন পড়বে, তখন কি হবে? মেটাল প্লেট থেকে ইলেকট্রন বের হয়ে আসলো, and that electron will be collected in the collecting electrode। এখন কালেক্টিং ইলেকট্রোডের মধ্যে ইলেকট্রনটা কি হয়ে গেছে? সার্কিটের মধ্যে ট্র্যাপ হয়ে গেছে, and the electron will move through the circuit, and since there is a flow of current through the circuit, so এখন আমাদের এমিটারে কি আসবে? there will be a reading। তো তার মানে পাওয়ার সাপ্লাই ছাড়াই কি করতেছে? সার্কিটের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করতেছে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? হ্যাঁ। ওকে, তো এখন Less than 1 minute। সো এখন এখানের মধ্যে আমরা যেই ব্যাপারটা দেখবো, যে কিভাবে করে এই
এনার্জির ভ্যালুটা, যে কাইনেটিক এনার্জির ভ্যালুটা কিভাবে ডিটারমাইন করা যায়। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা নামাজ ব্রেকের পরে দেখবো। তোমরা সবাই 6টা 10-এ ক্লাস জয়েন করবা। ওকে, ওকে। সো তাহলে আমরা লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি হাফ টাইম আমরা ক্লাস নিছিলাম, বাকি হাফে ওয়াইফাই প্রবলেমের জন্য এরপর কন্টিনিউ করা হয় নাই। তো আমরা এই ফটো ইলেকট্রিক ইফেক্টের ইকুয়েশনটা নিয়ে ডিসকাস করছিলাম ফার্স্টে, যে এনার্জি কনজারভেশনাল লটা ফলো করে। বেসিক্যালি কি হয়, যে ফোটন এসে কি করলো, ফোটন এসে ইলেকট্রনকে, যে মেটাল সারফেসে থাকে ওইসব ইলেকট্রনকে কি করলো, এনার্জি দিল। তো এখন ওই এনার্জি দেওয়াতে কি হবে, ওই এনার্জি দেওয়াতে ইলেকট্রন গুলো এনার্জিটা অ্যাবজর্ব করছে। এখন যদি এনার্জিটা এনাফ হয় তাহলে কি হবে, ইলেকট্রনের ওই মেটাল সারফেস থেকে বের হয়ে আসতে তো কিছু এনার্জি ইউজ আপ করবে। সো দ্য এনার্জি ইউজড আপ বাই দ্য ইলেকট্রন ইজ দ্য ওয়ার্ক ফাংশন ফাই। আর বাকি যেটুকু রেসিডুয়াল থাকবে ওটা কি কি হিসেবে ইউজ করতে পারে, দ্য রেস্ট অফ দ্য এনার্জি ক্যান বি ইউজড অ্যাজ কাইনেটিক এনার্জি। সো ওখানের মধ্যে আমরা একটা ওয়ার্ড নিয়ে কথা বলতেছিলাম, যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ওয়ার্ডটা কেন বলা হয়, বিকজ রেসিডুয়াল এনার্জিটা পুরাটা কাইনেটিক এনার্জি হিসেবে ইউজও করতে পারে, আবার কি হইতে পারে, ওই যে মেটাল সারফেস থেকে বের হইতে সময় অন্য কোনো ফিজিক্যাল রিজনে, যে অন্য কোনো কলিশনের জন্য বা অন্য কোনো প্রসেসের জন্য কি হইতে পারে, কিছু রেসিডুয়াল এনার্জি অন্য ফর্মে চলে যেতে পারে আদার দ্যান কাইনেটিক এনার্জি। সো তাহলে রেসিডুয়াল এনার্জিটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বলা হয় ইন দ্যাট সেন্স যে এইটা কি করতে পারে, দিস ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল কাইনেটিক এনার্জি দ্যাট দ্য পার্টিকেল ক্যান হ্যাভ। এই কাইনেটিক এনার্জি তার থাকতে পারে যদি সে অন্য কোনো প্রসেসে এনার্জি লস না করে, অর এই কাইনেটিক এনার্জি থেকে তার এনার্জি, যে রিমেইনিং কাইনেটিক এনার্জিটা কি থাকবে, কম থাকবে, এমন টাইপের। দেন আমরা একটা নতুন এনার্জির ইউনিট নিয়ে কথা বলছি, যে ইলেকট্রন ভোল্ট। যে আমরা নর্মালি তো এনার্জির ইউনিট জুলসে পড়ে আসছি, তো এখন ইলেকট্রন ভোল্ট এটা হলো আরেকটা এনার্জির ইউনিট। তো এখন ইলেকট্রন ভোল্ট থেকে জুল, এন্ড জুল থেকে ইলেকট্রন ভোল্টে কিভাবে কনভার্সন করা লাগে, ওই মেথডটা আমরা দেখে নিছিলাম। যে জুল থেকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য কি করব, জুল থেকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য যে ভ্যালুটা জুলে দেওয়া আছে এত জুল, তো এখন এই এনার্জিটাকে জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে বললো। সো তখন কি করব, ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁹। আর যদি আমাদের এনার্জিটা দেওয়া থাকে কিসে, ইলেকট্রন ভোল্টে, হ্যাঁ, এনার্জিটা যদি দেওয়া থাকে ইলেকট্রন ভোল্টে এন্ড এটাকে কনভার্ট করতে বলে জুলসে, সো তখন কি করব, মাল্টিপ্লাইড বাই 1.6 ইন্টু 10⁻⁹। তো এই প্রসিডিওরটা আমরা দেখাইছিলাম, যে 1 ইলেকট্রন ভোল্ট এনার্জির মানেটা কি, যে একটা ইলেকট্রনকে 1 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্সে অ্যাসেলারেট করাইলে যতটুকু এনার্জি গেইন করে, ওই এনার্জিটাকে আমরা বলি 1 ইলেকট্রন ভোল্ট এনার্জি, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁹ জুলস। সো তাহলে ইলেকট্রন ভোল্ট এন্ড জুলের সাথে রিলেশনশিপটা এখান থেকে সেট আপ হয়েছে। ওকে, আচ্ছা। তো এখন এই যে এখানের মধ্যে আমরা কয়েকটা টার্ম নিয়ে কথা বলতেছিলাম, কি কি, এনার্জি সাপ্লাইড বাই দ্য ফোটন, এই যে এনার্জি সাপ্লাইড বাই দ্য ফোটন, ওয়ার্ক ফাংশন আর ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। এই সব ভ্যালুগুলি কিভাবে ডিটারমাইন করা হয়, হ্যাঁ, এই যে এনার্জি অফ দ্য ফোটন, যে ফোটন কতটুকু এনার্জি দিচ্ছে, এই ভ্যালুটা কিভাবে ডিটারমাইন করে, কোন মেটালের ওয়ার্ক ফাংশনের ভ্যালু কত, ওইটা কিভাবে করে সায়েন্টিস্টরা আইডেন্টিফাই করছে, আর ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু কত, এইটা সায়েন্টিস্টরা কিভাবে আইডেন্টিফাই করছে, এই ব্যাপারে তাদের একটা এক্সপেরিমেন্ট আছে। ওই এক্সপেরিমেন্টটা নিয়ে আমাদের লাস্ট ক্লাসে ডিসকাস করার কথা ছিল সেকেন্ড পার্টে, বাট আমাদের ওই ওয়াইফাই প্রবলেমের জন্য ক্লাসটা নেওয়া হয় নাই। তো এখন এখানের মধ্যে কাজটা কি আমরা দেখব। তো সার্কিটটা এখানে যেমন সেট আপ করা, ওই সেম সার্কিট আমি এখানে নিচে ড্র করছি জাস্ট ইজি একটা ওয়েতে। তো এখানের মধ্যে কি আছে দেখো, ফার্স্টে নিচে যে একদম বড় একটা সার্কেল করে দেখো, ওখানের মধ্যে কি দেওয়া, একটা হলো মেটাল প্লেট লেবেল করা আছে, আর একটা কি লেবেল করা আছে, কালেক্টিং ইলেকট্রোড। ওকে, একটা লেবেল করা হলো মেটাল প্লেট, আর একটা লেবেল করা কি কালেক্টিং ইলেকট্রোড। এখন কি হয়, এই ব্লু কালার দিয়ে যে আমি অ্যারো দুইটা ড্র করছি, এই ব্লু কালার অ্যারো দুইটা কি রিপ্রেজেন্ট করে, ইনসিডেন্ট লাইট। ওকে, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি করতেছি,
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এমিট করতেছে অন দা মেটাল প্লেট। তো এখন এই মেটাল প্লেটের উপরে এসে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি পড়ে তো তখন কি হবে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জিটা ক্যারি করে কে? ফোটন। তো তাহলে এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এসে যখন নাকি মেটাল প্লেটের উপর পড়বে তখন কি করবে? এখানে থেকে ফোটন গুলা মেটাল প্লেটের ইলেকট্রন গুলাকে এনার্জি দিবে। আচ্ছা ঠিক আছে, তো মেটাল প্লেটের ইলেকট্রন গুলো এনার্জি গেইন করলো, এন্ড ইফ দ্য এনার্জি ইজ এনাফ তো তখন কি হবে? ইলেকট্রন বের হবে। ওই যে গ্রিন কালার অ্যারো দিয়ে দেখো ওখানে আমাদের লেখা আছে যে ইলেকট্রন বের হইছে, এন্ড দ্যাট ইলেকট্রন ইজ মুভিং টুয়ার্ডস হোয়াট? দ্য ইলেকট্রন ইজ মুভিং টুয়ার্ডস দ্য কালেক্টিং ইলেকট্রোড। এখন এটা নিয়ে আমরা একটা কথা বলতেছিলাম যে যদি এটা নরমাল অ্যাটমসফিয়ারে যে এই যে মেটাল আছে, এই একটা মেটাল, দেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসলো, তো মেটাল সারফেস থেকে ইলেকট্রন বের হয়ে চলে যাবে, এখানেও ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে। কিন্তু এই যে এয়ার এর মধ্যে ইলেকট্রন গুলা রিলিজ হইলো, এই ইলেকট্রন গুলাকে কিন্তু এই ইলেকট্রন গুলা কাইনেটিক এনার্জি কত এন্ড এভরিথিং এসব বের করার কিন্তু আমাদের কোনো ওয়ে নাই। ঠিক আছে, তো এইটার জন্য এয়ার এর মধ্যে এক্সপেরিমেন্টটা করা হয় না। এটা কি করা হয়েছে? এর জন্য একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করে কি করা হয়েছে, এরকম একটা কালেক্টিং ইলেকট্রোড দিয়ে দেওয়া হয়েছে, যেন কি হয় মেটাল প্লেট থেকে যেই সব ইলেকট্রনই বের হবে তারা যেন কি করে এই কালেক্টিং ইলেকট্রোডে এসে পৌঁছায়। তো এখন এই কালেক্টিং ইলেকট্রোডে এসে ইলেকট্রন গুলা পৌঁছালে তখন কি হবে দেখো তো, তখন তারা কি হয়ে গেল, the electrons that would have moved freely in air তারা এখন একটা সার্কিটের মধ্যে কি হয়ে গেছে? ট্র্যাপড হয়ে গেছে। সো এখন এই যে ইলেকট্রন গুলার একটা কি থাকার কথা? কাইনেটিক এনার্জি থাকার কথা। ওই কাইনেটিক এনার্জিটা এখন তারা কি হিসেবে ইউজ করবে? that kinetic energy of the electrons will be used up to move through the circuit। এই যে সার্কিটের ভিতর দিয়ে মুভ করবে। আগে তারা ফ্রিলি যেদিকে ইচ্ছা ওইদিকে মুভ করতো, এখন তাদের মুভমেন্টটা কি হয়ে গেছে? চ্যানেলাইজড হয়ে গেছে, যে তারা এই যে ওয়্যার গুলা সেট করা আছে ওয়্যার গুলার ভিতর দিয়ে কি করবে? মুভ করবে। ওকে, সো তাহলে এইভাবে করে তারা মুভ করবে, ভালো কথা। সো এখন ইলেকট্রন গুলি কি করতেছে? মুভ করতেছে, এন্ড ইন দা মাইক্রোঅ্যামিটার আমরা কি দেখতে পাচ্ছি? দেয়ার ইজ আ রিডিং। তো তাহলে এখানে থেকে আমরা বুঝতে পারতেছি কি, যখনই নাকি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এমিট করা হয় কোন একটা মেটাল প্লেটের উপর, তখন সামথিং হ্যাপেন্স হুইচ কজেস ইলেকট্রনস টু ফ্লো ইন আ সার্কিট। তো তার মানে কি মেটাল প্লেট থেকে ইলেকট্রন রিলিজ হচ্ছে। এখন এই ইলেকট্রন গুলার কাইনেটিক এনার্জির ভ্যালুটা আমরা বের করতে পারি। হ্যাঁ, এই ইলেকট্রন গুলার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু কত এইটা আমরা বের করতে পারি। এন্ড এই ওয়েতে আমরা কি পেয়ে যাব? এই যে আমাদের ইকুয়েশনটা যেটা ছিল, energy of photon is equal to work function plus remaining energy টা হলো maximum kinetic energy। ওকে, তো তাহলে ke max। ওকে, এখন এখানের জন্য আমাদের দেখো আমরা কত ফ্রিকোয়েন্সির লাইট এমিট করতেছি। ওকে, কত ফ্রিকোয়েন্সির লাইট এমিট করতেছি ওইটা আমরা আগের থেকে জানি। তো তাহলে এফ এর ভ্যালু, এইচ তো কনস্ট্যান্ট হুইচ ইজ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ওকে, এইচ হলো কনস্ট্যান্ট, ওইটার ব্যাপার নিয়ে আমরা কথা বলবো একটু পরে। তো এখন এনার্জি অফ ফোটন কত এটা আমরা জানি, ওয়ার্ক ফাংশন কত এটা ডিটারমাইন করব, এন্ড ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত এটা আমরা ডিটারমাইন করব। ঠিক আছে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত এটা আমরা ডিটারমাইন করব। এখন এখানের মধ্যে খেয়াল করো যে আমাদের কাজটা কি, হাউ ক্যান উই ডিটারমাইন দা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, আর ওয়ার্ক ফাংশনের ব্যাপারে আমরা আসতেছি। সো এখন এখানের মধ্যে কি হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মেটাল প্লেটের উপর এমিট করলাম, মেটাল প্লেট থেকে ইলেকট্রন বের হচ্ছে, এন্ড ইলেকট্রন গুলার কাইনেটিক এনার্জির ভ্যালু হবে যত বেশি, তারা কি করবে? সার্কিটের ভিতর দিয়ে তত বেশি তাড়াতাড়ি ফ্লো করবে, সো কারেন্টের ভ্যালু বেশি আসবে। যদি তাদের এনার্জি কম হয় তো তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালু কম হবে, তো তাহলে সার্কিটের মধ্যে কারেন্টের রিডিং কম আসবে। বাট কারেন্টের রিডিং দিয়ে আমরা ডিরেক্টলি অ্যাকচুয়ালি বের করতে পারবো না দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনস। তো এটার জন্য আমাদের কি করা দরকার, এখানের মধ্যে দেখো এই যে আমরা অরেঞ্জ কালার দিয়ে দেখছো অ্যারো গুলা যে ড্র করছি অরেঞ্জ কালার দিয়ে, এটা কি? এটা হলো ফোটো ইলেকট্রনদের পাথ। ঠিক আছে, যে ফোটো ইলেকট্রনরা কি করে এই ডিরেকশনে মুভ করবে। ফোটো ইলেকট্রন কাদেরকে বলি?
জাবের? ফোটন থেকে এনার্জি যে ইলেকট্রনগুলি ফটো ইলেকট্রিক ইফেক্টের থ্রুতে রিলিজ হয়েছে তাদেরকে আমরা বলি কি ফটো ইলেকট্রন। ওকে, সো তাহলে ইয়েলো কালার দিয়ে যেই পাথটা ড্র করে এটা হলো কি দা পাথ দা ফটো ইলেকট্রনস ফলো। নাও এখানের মধ্যে আমি কি করব, এখানের মধ্যে আই অ্যাটাচ আ সেল। এখন এমন একটা কি করলাম, ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই অ্যাড করলাম। নাও উই উইল অ্যাকচুয়ালি ডিটারমাইন যে ফটো ইলেকট্রন গুলি অ্যাকচুয়ালি কত এনার্জি, যে কত কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করতেছে ওই জিনিসটা কিভাবে বের করব। দেখো আমরা এই যে সেলটাকে সেট করছি, দেখছো পজিটিভ কোন দিকে দিছে নেগেটিভ কোন দিকে দিছি, ইচ্ছা করে আমরা এমন একটা সাইডে সেট করছি কেন, দেখো এখন সার্কিটের ইলেকট্রন গুলি কোন দিকে যাবে, নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে, রাইট? যাবে সার্কিটের ইলেকট্রন গুলি কোন দিকে যাবে, এই যে আমাদের নেগেটিভ টার্মিনাল অফ দা সেল থেকে পজিটিভ টার্মিনাল অফ দা সেলের দিকে যাবে না? মেইন সার্কিট যে আমাদের এই যে পাওয়ার সাপ্লাই যেটা, দাঁড়াও এখানের মধ্যে আমি আলাদা করে দুইটা ড্র করে দেন একসাথে করতেছি। ফার্স্টে দিস ইজ আওয়ার এটা হলো মেইন সার্কিট। তো এখন এখানে ইলেকট্রন গুলি কোন দিকে যাবে, এই ডিরেকশনে, তাই তো? এটা হলো আমার ইলেকট্রিক সেলের জন্য ইলেকট্রন গুলা কোন দিকে মুভ করতেছে, ক্লকওয়াইজ ডিরেকশনে। আর ফটো ইলেকট্রন গুলি একটু আগে আমরা যেটা দেখছি যে ফটো ইলেকট্রন গুলি কোন দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখন আমরা বের করতে চাই যে ফটো ইলেকট্রন গুলি যে মুভ করতেছে সার্কিটের মধ্যে, হোয়াট ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স দ্যাট ইজ ক্রিয়েটেড বাই দ্য ফটো ইলেকট্রন। যে ফটো ইলেকট্রন গুলি কি করতেছে, মেটাল প্লেট থেকে কালেক্টিং ইলেকট্রোডে আসতেছে না? তো ফটো ইলেকট্রন গুলি যে মেটাল প্লেট থেকে কালেক্টিং ইলেকট্রোডে আসতেছে, তো তার মানে কি, সিন্স দে আর মুভিং থ্রু আ সার্কিট, তো তার মানে দেয়ার ইজ আ পটেনশিয়াল ডিফারেন্স। কোন একটা পটেনশিয়াল ডিফারেন্স ছাড়া তো সার্কিটের মধ্যে কি হবে না, মুভমেন্ট অফ চার্জ হবে? কোনো না, ভোল্টেজ ছাড়া কোনো মুভমেন্ট অফ চার্জ হবে না। সো তার মানে এই মেটাল প্লেট থেকে কালেক্টিং ইলেকট্রোডে যে যাচ্ছে ইলেকট্রন গুলি, তো তার মানে দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ক্রিয়েটিং সাম সর্ট অফ পটেনশিয়াল ডিফারেন্স, যার জন্য ইলেকট্রন গুলি মুভ করতেছে। তা আমরা এই পটেনশিয়াল ডিফারেন্সটাকে বের করতে চাই কিভাবে, ইলেকট্রন গুলাকে থামায় কিভাবে থামাবো। নরমালি যদি কি থাকতো, শুধু ফটোসেলটা থাকতো, এই যে শুধু যদি ফটোসেলটা থাকতো, এই যে কালেক্টিং ইলেকট্রোড, এই হলো মেটাল প্লেট, তো শুধু যদি ভাইয়া ওখানে ভ্যাকুয়ামের কাজটা কি? ভ্যাকিউমের কাজটা হলো ইলেকট্রন গুলা যেন অন্য কোনো এয়ার পার্টিকেলের সাথে কলিশন করে এনার্জি লুজ না করে, ঠিক আছে, ওইটার জন্য। তো এখন এখানের মধ্যে আমরা কি করতেছি, যাবে দেখো এখানের মধ্যে মেটাল প্লেটের উপরে আমরা কি করলাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিলাম, এন্ড দিস কজেস দ্য ইলেকট্রনস, এগুলো কোন ইলেকট্রন, স্পেশাল ইলেকট্রন যারা নাকি ফটো ইলেকট্রিক ইফেক্টের থ্রুতে রিলিজ হয়। সো ফটো ইলেকট্রন গুলি কোন দিকে যায়, ফটো ইলেকট্রন গুলি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করে অর ফ্লো করা ট্রাই করে। আর আমাদের সেল যদি অ্যাড করি, যে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটা যদি অ্যাড করি, সে ইলেকট্রন গুলাকে কোন দিকে ফোর্স করবে মুভ করার জন্য, ক্লকওয়াইজ ডিরেকশনে। সো এখন এই সেলের পটেনশিয়াল ডিফারেন্স আর এই ফটোসেল, এই যে এটা হলো ফটোসেলটা, ওকে, এটা হলো ফটোসেল আর এটা হলো আমাদের ওই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। তো এখন এই ফটোসেলের পটেনশিয়াল ডিফারেন্স আর ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের পটেনশিয়াল ডিফারেন্স যদি কি হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়, তো তাহলে কি সার্কিটে ওভারঅল ইএমএফ হবে কত বলতো? 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে, বিকজ দুজন ভোল্টেজটাকে অপোজিট ডিরেকশনে অ্যাপ্লাই করা ট্রাই করতেছে। একজন ইলেকট্রন গুলাকে ফোর্স করতেছে টু
গো ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন, আরেকজন চাচ্ছে টু গো ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। সো দোনোজনের ভোল্টেজ যদি সমান সমান হয়ে যায়, সো তাহলে কি দে উইল ক্যান্সেল ইচ আদার আউট। তো তখন আমরা কি বের করতে পারবো, যে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই দিয়ে আমাদের কি করা লাগছে, মনে করো ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই দিয়ে আমাদের 5.7 ভোল্ট দিতে হয়েছে, তাহলে যেন কি করতে পারি, সার্কিটের কারেন্টটাকে জিরো বানাইতে পারি। তো সার্কিটের কারেন্টটাকে জিরো বানানোর জন্য লাগলো কত, অপোজিট ডিরেকশনে 5.7 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স দিতে হয়েছে। তো এই ভোল্টেজটাকে আমরা বলবো যে এটা কিসের জন্য লাগলো, ফটো ইলেকট্রনগুলির মুভমেন্ট বন্ধ করাইতে না। সো তাহলে এই ভোল্টেজটাকে আমরা একটা স্পেশাল নামে বলবো, যে এটার নাম হলো স্টপিং ভোল্টেজ। ঠিক আছে, এই ভোল্টেজটাকে আমরা কি বলি, স্টপিং ভোল্টেজ। আচ্ছা, এই স্টপিং ভোল্টেজের কাজটা কি, স্টপিং ভোল্টেজ অ্যাকচুয়ালি কি দিচ্ছে আমাদেরকে খেয়াল করে দেখো তো। আসলে আমরা ফার্স্টে বলছিলাম যে ইলেকট্রন গুলাকে যদি সার্কিটের মধ্যে ট্র্যাপ না করি, তারা কি করতো, ফ্রিলি মুভ করে চলে যাইতো। ওই ফ্রিলি মুভ করে চলে যাওয়ার এনার্জিটা কি হইতো, কাইনেটিক এনার্জিটা হইতো না জাবের? জি ভাই। তো এখন ওই কাইনেটিক এনার্জিতে না যে তারা এখন কি করতেছে, ওই এনার্জিটা ওই কাইনেটিক এনার্জিটা ইউজ করেই তো তারা সার্কিটের মধ্যে মুভ করতেছিল। সো এই যে ফটো ইলেকট্রন গুলি সার্কিটের মধ্যে কত কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করতেছিল, ওই এনার্জিটাই আমরা কিভাবে বের করতে পারবো, ইলেকট্রন গুলাকে থামাইতে কত ভোল্টেজ দেওয়া লাগছে, ওইটা ইউজ করে আমরা বের করতে পারবো যে দিস অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি ওয়াজ রিকোয়ার্ড ইন অর্ডার টু স্টপ দ্য ইলেকট্রনস। তো তার মানে ইলেকট্রন গুলার এনার্জি কত ছিল, এটা আমরা বের করতে পারবো না? যে ইলেকট্রিক্যাল সার্কিটে এনার্জির ফর্মুলা কি, চার্জ ইনটু ভোল্টেজ। চার্জ ইনটু ভোল্টেজ। তো এখন একটা ইলেকট্রনকে থামাইতে কত এনার্জি দিতে হইতেছে, ওইটা আমরা কিভাবে বের করব, ইলেকট্রনকে থামানোর জন্য চার্জ কত, চার্জ অফ এন ইলেকট্রন, আর ভোল্টেজ কত দেওয়া লাগলো, স্টপিং ভোল্টেজের সমান। সো তাহলে দিস ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড টু স্টপ দ্য ইলেকট্রনস। সো তাহলে এই এনার্জিটাই কি হবে, দ্য কাইনেটিক এনার্জি দ্য ইলেকট্রনস উড হ্যাভ ইফ দে ওয়্যার অ্যালাউড টু ফ্রিলি মুভ ইন দ্য এয়ার। তাই তো, যে তাদেরকে যদি সার্কিটে ট্র্যাপ না করে কি করতাম, তাদেরকে যদি সার্কিটে ট্র্যাপ না করে ফ্রিলি এয়ারে ছেড়ে দিতাম, সো তাহলে তারা এই কাইনেটিক এনার্জি নিয়ে কি করত, মুভ করে চলে যাইতো। সো তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনস বের করার জন্য আমরা কি করতেছি, তাদেরকে সার্কিটের মধ্যে ট্র্যাপ করলাম। যে ফার্স্টে ইলেকট্রন গুলা ফটো ইলেকট্রিক ইফেক্ট হয়ে কালেক্টিং ইলেকট্রোডে আসলো, এখন তাদের রিমেইনিং যে এনার্জিটা আছে, ওই এনার্জিটা তারা কি কাইনেটিক এনার্জির ফর্মে ইউজ করার কথা, যদি তারা কি করতো, ফ্রিলি মুভ করতো। কিন্তু তাদেরকে ফ্রিলি মুভ করতে না দিয়ে আমরা কি করলাম, সার্কিটের মধ্যে ট্র্যাপ করে ফেলছি। তো এখন সার্কিটের মধ্যে ট্র্যাপ করে আমাদের লাভটা কি, সার্কিটের মধ্যে আমাদের একটা কন্ট্রোল আছে, যে কন্ট্রোল দিয়ে উই ক্যান অ্যাকচুয়ালি ডিটারমাইন যে ইলেকট্রন গুলা কাইনেটিক এনার্জি কত। কিভাবে বের করবো এটা, ইলেকট্রনস গুলি যে সার্কিটে মুভ করতেছে ইউজিং হোয়াট এনার্জি, ওয়ার্ক ফাংশন এনার্জি ইউজ করার পর রেসিডুয়াল যে এনার্জিটা আছে ওইটাকেই তো তারা কি করতেছিল, সার্কিটে মুভ করার জন্য ইউজ করতেছিল না? তো এখন এই যে ফটো ইলেকট্রন গুলি সার্কিটে মুভ করতেছে, এই মুভমেন্টটাকে থামাইতে যতটুকু এনার্জি দিতে হবে, দ্যাট ওয়াজ দ্য এনার্জি দ্য ইলেকট্রনস হ্যাড, অর দ্যাট ওয়াজ দ্য কাইনেটিক এনার্জি দ্য ইলেকট্রনস উড হ্যাভ, যদি তাদেরকে কি করতে দেওয়া হইতো, ফ্রিলি এয়ারের মধ্যে মুভ করতে দেওয়া হইতো। ব্যাপারটা কি বুঝতে পারতেছো কি বলতেছি সাইমা? জি ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি সবাই একটু খেয়াল করো, আমরা যদি স্টুডেন্ট বুকের থেকে দেখি, এখানের মধ্যে দেখো কি বলতেছে, তারা ওই সেম জিনিসটা এখানের মধ্যে আছে। দেখো এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই, যে আমরা ওরকম পাওয়ার সাপ্লাইটাকে অপোজিট ডিরেকশন ওরকম অ্যাপ্লাই করতেছি, দেন ইভেন্চুয়ালি কি করব, ইভেন্চুয়ালি উই উইল স্টপ দ্য ফটো ইলেকট্রনস ফ্রম রিচিং দ্য কালেক্টিং ইলেকট্রোড। কিভাবে খেয়াল করো জাবের, দেখো তো এইটা কি পজিটিভ টার্মিনাল না সেলের? হ্যাঁ। আচ্ছা, তো পজিটিভ টার্মিনাল অফ দ্য সেল ইজ কানেক্টেড টু দ্য মেটাল প্লেট, তাই তো? সো এখন মেটাল প্লেটটাকে তাহলে কি বানাই দিবে, পজিটিভলি চার্জ বানাই দিবে, রাইট? হ্যাঁ। পজিটিভ টার্মিনালের সাথে যেই প্লেটটা কানেক্ট করা থাকবে সে পজিটিভ হবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সো এখন ইনসিডেন্ট লাইট এসে কি করে, ইলেকট্রনকে সরায় দেয়, যে ইলেকট্রন গুলি চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, কালেক্টিং ইলেকট্রোডে চলে যাচ্ছে। সো এখন ইলেকট্রন গুলা কালেক্টিং ইলেকট্রোডে যাচ্ছে, আর এইখানে হলো একটা পজিটিভলি চার্জ মেটাল প্লেট।
তো মেটাল প্লেট গুলি কি করবে, ইলেকট্রন গুলাকে নিজের কাছে টানবে না, সে কি ইলেকট্রন গুলাকে ফ্রিলি যাইতে দিবে টুয়ার্ডস দা কি বলে টুয়ার্ডস দা কালেক্টিং ইলেকট্রোড? No. সে কি করতে চাবে, সে ইলেকট্রন গুলাকে আটকায় রাখার ট্রাই করবে। তো ফোটন গুলার এনার্জি কি বলে ইলেকট্রন গুলার এনার্জি যদি বেশি হয় তো তাহলে ফোটোসেলটা এই যে এখানের মধ্যে মেটাল প্লেটটা কি করতে পারবে না, ইলেকট্রন গুলাকে আটকাইতে পারবে না। তো আমরা আরো ভোল্টেজ বাড়াই দিলাম, তো দিস বিকাম মোর পজিটিভ। এরপর ইলেকট্রন গুলা যাইতে নিতেছে, তো তখন তাদেরকে আরো বেশি ফোর্সে অপোজ করতেছে, তখনও আটকাইতে পারলো না। দেন আমরা আরো ভোল্টেজ বাড়াই দিলাম, তো ইট বিকেম মোর পজিটিভ। দেন ইলেকট্রন আবার যাইতে নিতেছে, তখনও তাদেরকে অপোজ করতেছে, এখন আটকাইতে পারলো না। দেন ইভেনচুয়ালি আমরা এমন একটা ভোল্টেজ রিচ করব না যে এই যে this metal plate will become so positive, anode will become sufficiently positive, তাহলে যেন কি করতে পারে, ইলেকট্রন গুলাকে যে মেটাল প্লেট থেকে রিলিজ হচ্ছে তারা যেন কি করতে না পারে, কালেক্টিং ইলেকট্রোড পর্যন্ত পৌঁছাইতে না পারে, তাদেরকে যেন আবার অ্যাট্রাক্ট করে নিজের কাছে নিয়ে আসে। ওকে, সো তাহলে আমরা কি করতেছি, ইলেকট্রন গুলা ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জি ছিল ওইটা দিয়েই তো তারা ট্রাই করবে টু গো টুয়ার্ডস দ্য কালেক্টিং ইলেকট্রোড। সো তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটাকে জাস্ট ব্যালেন্স করে দিলে তখন কি হবে, কালেক্টিং ইলেকট্রোডে আর কোনো ইলেকট্রন যাবে? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটাকে যদি আমরা ব্যালেন্স করে দেই তো তাহলে কালেক্টিং ইলেকট্রোডে আর কোনো কি করতে পারবে না, ইলেকট্রন পৌঁছাইতে পারবে না। সো তখন সার্কিটের মধ্যে দেয়ার উইল বি নো ফ্লো অফ ইলেকট্রন। সো তখন আমরা বুঝতে পারবো কি, জাস্ট এনাফ কি করা হয়েছে, জাস্ট এনাফ পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হয়েছে যে এখন ফটো ইলেকট্রন গুলার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি গুলাকে কি করে দেওয়া হচ্ছে, ক্যান্সেল আউট করে দেওয়া হচ্ছে। আর যদি আমরা বেশি ভোল্টেজ দিয়ে দেই, যদি আমরা পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা বেশি দিয়ে দেই, তখন কি হবে, উল্টা ডিরেকশনে আমাদের এমিটার রিডিংটা শো করবে। তো তখন আমরা বুঝবো কি যে আমাদের পটেনশিয়াল ডিফারেন্সটা কি করা হয়েছে, বেশি দিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা ওটাকে কমায় দিব। তো এরকম অ্যাডজাস্ট করে করে যে ভোল্টেজ বাড়ায় কমায় ইভেন্চুয়ালি উই উইল গেট দা জাস্ট সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভোল্টেজ, যেটা কি করবে, ইট উইল স্টপ দ্য ইলেকট্রনস ফ্রম রিচিং দ্য কালেক্টিং ইলেকট্রোড। ওকে, সো তাহলে ওই ভোল্টেজটাকে যেই ভোল্টেজ অ্যাপ্লাই করে, যে উল্টা ডিরেকশনে যেই ভোল্টেজটা অ্যাপ্লাই করে আমরা কি করতে পারতেছি, ইলেকট্রন গুলার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটাকে জিরো বানায় ফেলতে পারতেছি, দ্যাট ভোল্টেজ উইল বি কল্ড স্টপিং পটেনশিয়াল অর স্টপিং ভোল্টেজ। ঠিক আছে, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? Will become sufficiently positive to stop the electrons from reaching the collecting electrode. ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে খেয়াল করি কি বলতেছে, we could use photoelectric effect equation to measure Planck's constant and the work function for a metal. তো তাহলে আমরা Planck's constant and work function বের করতে পারি ফটোসেল এক্সপেরিমেন্ট দিয়ে। কিভাবে? In a vacuum we place the metal as the anode in a cell that has gap to the cathode. ওই যে কালেক্টিং ইলেকট্রোডটাকে ক্যাথোড বলতেছে আর মেটাল প্লেটটাকে কি বলা হচ্ছে, অ্যানোড বলা হচ্ছে। এই যে সি ফিগার বি। এখন বলতেছে when we shine light of a known frequency onto the anode, মানে মেটাল প্লেটের উপরে নোন একটা ফ্রিকোয়েন্সির লাইট যদি আমরা এমিট করি তখন কি হবে, photo electrons will be emitted and the current registered on the emitter. তো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইনসিডেন্ট করলে পরে তখন ফটো ইলেকট্রন এমিট হবে, ফটো ইলেকট্রন কালেক্টিং ইলেকট্রোডে গেল, দেন সার্কিটের মধ্যে মুভ করলে তখন এমিটারের মধ্যে একটা কারেন্টের রিডিং আসবে, তখন আমরা বুঝবো কি ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে, যার জন্য একটা কারেন্টের ভ্যালু পাচ্ছি। এখন আমরা বের করতে চাই কি, এই যে ফটো ইলেকট্রন গুলি সার্কিটে মুভ করতেছে, হোয়াট ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স দে আর ক্রিয়েটিং, যে ফটো ইলেকট্রন গুলার কাইনেটিক এনার্জি কত এটা বের করতে চাই। ওকে, যে ফটো ইলেকট্রন গুলার কাইনেটিক এনার্জি কত এটা বের করতে চাই। সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমরা অপোজিট ডিরেকশনে কি করব, এখন ভোল্টেজ অ্যাপ্লাই করব। যে কি বলতেছে, if we slowly increase the PD across the photoelectric cell,
eventually the anode will become sufficiently positive, এই যে যাই জিনিসটা আমি রেড কালি দিয়ে উপরে লিখে রাখছি, যে অপোজিট ডিরেকশনে আমরা কি করতেছি, আমাদের ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি না যাবে, তো আমরা অপোজিট ডিরেকশনে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি। সো এটার জন্য কি হবে, অপোজিট ডিরেকশনে আমাদের ইলেকট্রন ফ্লো করা ট্রাই করবে, অর দা মেটাল প্লেট যেখান থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রন বের হচ্ছে তাকে আমরা কি বানাই দিচ্ছি, তাকে আমরা পজিটিভলি চার্জ বানাই দিচ্ছি। সো দ্যাট হোয়াট হ্যাপেন্স, এই যে if we increase the PD slowly, the photoelectric cell eventually the anode will become sufficiently positive that all photoelectrons will be stopped, ঠিক আছে, যে photoelectrons গুলাকে থামায় and attracted back to it। তো তার মানে photoelectron গুলা কি করতে পারবে না, মেটাল প্লেট থেকে বের হইলো, then they are trying to reach the কালেক্টিং ইলেকট্রোড, কিন্তু কালেক্টিং ইলেকট্রোডে যাওয়ার আগে তাদেরকে আবার কি করে ফেলা হয়েছে, রেস্টে নিয়ে আসা হয়েছে। সো তার মানে কি, বের হইতে পারতেছে, দ্যাট মিনস কাইনেটিক এনার্জি ইউজ করে এখন তারা কি করবে, বের হয়ে গেছে মানে ওয়ার্ক ফাংশন সমান এনার্জি তারা কি করে ফেলছে, ইউজ করে ফেলছে। নাও বের হওয়ার পর রেসিডুয়াল যে এনার্জিটা আছে ওই এনার্জিটা ইউজ করে কি করবে, দে উইল ট্রাই টু রিচ দ্য কালেক্টিং ইলেকট্রোড এন্ড কমপ্লিট দ্য সার্কিট। কিন্তু তাদেরকে যদি কালেক্টিং ইলেকট্রোড পর্যন্ত যাইতেই দেওয়া না হয়, তো তাহলে পরে কি বোঝা যাবে, যে এই কাইনেটিক এনার্জি দিয়ে, এই যে মনে করো একটা গাড়ি, ধরো 1 মিনিট, যে মনে করো একটা গাড়ি কি করতেছে, একটা সার্টেন কাইনেটিক এনার্জি দিয়ে, ঠিক আছে, একটা গাড়ি একটা সার্টেন কাইনেটিক এনার্জি দিয়ে এই ডিরেকশনে মুভ করতেছিল, মনে করো 20 জুল। তো এখন একটা ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, যে এইটা হলো মনে করো ওয়াল, এই ব্যারিয়ারটা। তো এখন মনে করো যে একটা ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, যে ফ্রিকশন ফোর্সটা কি করতে চাচ্ছে, ইট ইজ ট্রাইং টু স্টপ দ্য কার ফ্রম রিচিং দ্য ওয়াল। তো তাহলে এই ফ্রিকশন ফোর্সটা যদি কি করে, গাড়িটাকে এই ওয়ালটা রিচ করার আগেই তাকে রেস্টে নিয়ে আসতে পারে। সো হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন ফোর্স, ওয়ার্ক ডান বাই দ্য ফ্রিকশন ফোর্স উইল বি ইকুয়াল টু দ্য কাইনেটিক এনার্জি দ্য কার ইনিশিয়ালি হ্যাড, নাকি যাবে, যে গাড়িটার ইনিশিয়াল যে কাইনেটিক এনার্জি ছিল 20 জুল, ওই 20 জুল এনার্জিটাকে জিরো বানায় ফেললেই তো সে ইভেন্চুয়ালি কি করবে, রেস্টে আসবে, তাই না, যে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি যা ছিল ওই সমান এনার্জি আমাদের ইউজ আপ করে ফেলতে হবে। সো তাহলে ওই অ্যামাউন্ট অফ এনার্জি যদি আমরা ইউজ আপ করে ফেলতে পারি, তখন তাদের কাইনেটিক এনার্জি হবে কত, জিরো। সো এই জিনিসটাই এখানের মধ্যে আমাদের সেম কাজ, যে ইলেকট্রন গুলি একটা কাইনেটিক এনার্জি নিয়ে কি করতে চাচ্ছে, কালেক্টিং ইলেকট্রনের কাছে পৌঁছাইতে চাচ্ছে। সো আমরা অপোজিট ডিরেকশনে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে হোয়াট উই আর ট্রাইং টু ডু, উই আর ট্রাইং টু স্টপ দ্য ইলেকট্রনস ফ্রম রিচিং দ্য ফটো ইলেকট্রোড, কি বলে, টু রিচ দ্য কালেক্টিং ইলেকট্রোড। সো এই জিনিসটা যে আমরা যদি ওইটাকে কি করে ফেলি, মেটাল প্লেটটাকে সাফিসিয়েন্টলি পজিটিভ বানাই ফেলি, সো তখন হোয়াট উইল হ্যাপেন, সো দ্য ফটো ইলেকট্রিক কারেন্ট উইল বি জিরো। তো তাহলে তখন সার্কিটের কারেন্টটাকে জিরো বানাই দিলাম। তো উল্টা ডিরেকশনে যত ভোল্টেজ অ্যাপ্লাই করে আমরা কারেন্টটাকে জিরো বানাইছি, এই ভোল্টেজটাকে আমরা বলবো স্টপিং ভোল্টেজ বা স্টপিং পটেনশিয়াল। এই যে দিস স্টপিং ভোল্টেজ Vs will give us the maximum kinetic energy of the electrons from the definition of voltage, যে charge into voltage, charge into stopping voltage is equal to the maximum kinetic energy of the electron। তো তার মানে আমরা কি পেয়ে গেলাম, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু পেয়ে গেছি না যাবে। হ্যাঁ ভাই। তো তাহলে আমরা কি করলাম, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু পেয়ে গেলাম। এখন দেখো আমাদের কাজটা একদম ইজি। কি কাজ, আমরা কি করব, ইন অ্যান এক্সপেরিমেন্ট আমরা কত ফ্রিকোয়েন্সির লাইট দিচ্ছি ওইটা তো আমরা জানি। সো উই নো দ্য ফ্রিকোয়েন্সি এন্ড এই স্টপিং ভোল্টেজ ইউজ করে আমরা কি বের করতে পারতেছি, রিক্তি, স্টপিং ভোল্টেজ ইউজ করে উই আর এবল টু ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। সো তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ভার্সাস ফ্রিকোয়েন্সি গ্রাফ যদি আমরা ড্র করি, তখন আমরা কি দেখব, ফার্স্টে আমরা ওরকম দেখতেছি যে জিরো ফ্রিকোয়েন্সির জন্য কোনো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নাই, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি 0 0 0 0। কেন জিরো, বিকজ ফ্রিকোয়েন্সিটা তো সাফিসিয়েন্ট হইতে হবে ইন অর্ডার ফর দ্য ফটো ইলেকট্রনস টু বি রিলিজড ইন দ্য ফার্স্ট হ্যান্ড, যে তোমার
যে কোনো ফ্রিকোয়েন্সিতেই তো ফটো ইলেকট্রিক এফেক্ট হয় না, হয়? আমাদের কি লাগবে? মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি লাগবে। সো তাহলে প্রথমে আমরা কোনো কাইনেটিক এনার্জি পাই না। দেন আমরা ফ্রিকোয়েন্সি বাড়াইতেছি, তত ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু বাড়তেছে। যে ফ্রিকোয়েন্সি বাড়ায় দেখলাম যে আমাদের স্টপিং ভোল্টেজ বেশি লাগতেছে, সো তাহলে ওই ফ্রিকোয়েন্সি গুলোর করেসপন্ডিং কি বের করতে পারতেছি? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বের করতে পারতেছি। তো এটা বের করলাম। তো এখন এই যে ফ্রিকোয়েন্সির জন্য ফার্স্ট টাইম আমরা কি পাইছি? ফটো ইলেকট্রিক ইফেক্টের একটা সাইন পাইছি। তো ওই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি নামে ডাকবো জাবের? Threshold frequency. থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। সো তাহলে এই আমাদের এক্স ইন্টারসেপ্ট, যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ভার্সাস ফ্রিকোয়েন্সি গ্রাফের এক্স ইন্টারসেপ্ট আমাদেরকে কি দিবে? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দিবে। দেন এটাকে যদি আমরা এক্সটেন্ড করি, যে প্রডিউস করে যদি এখানে নিয়ে আসি, সো তাহলে এখানের মধ্যে আমরা কি পাবো ওই জিনিসটা আমরা দেখি। ফার্স্টে খেয়াল করো, ইফ উই সি দ্য ইকুয়েশন, আছে এখানের মধ্যে ওরা লিখেই দিছে y অ্যাক্সিসে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আর x অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি। দাঁড়াও, এটা আমি নোটপ্যাডে লিখি। তো এখন এখানের মধ্যে খেয়াল করো, কে ই ম্যাক্স ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এইচ এফ মাইনাস ওয়ার্ক ফাংশন, নাকি? এটা না, যে এইচ এফ ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন প্লাস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটাকে যদি সাবজেক্ট করি, সো তাহলে কি আসে? এইচ এফ মাইনাস ওয়ার্ক ফাংশন। সো এখন দেখো, if we plot maximum kinetic energy on the y-axis and frequency on the x-axis, so তাহলে আমাদের according to the straight line equation, y-axis এ কি বলে, x-axis এ হলো frequency, y-axis এ হলো maximum kinetic energy। তো তাহলে আমাদের গ্রেডিয়েন্টটা কি দেয়? এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট দিবে না? সো তাহলে এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে দিচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর এই গ্রাফের y ইন্টারসেপ্টটা কি হবে? পজিটিভ অ্যাক্সিসে ইন্টারসেপ্ট করবে নাকি নেগেটিভ অ্যাক্সিসে ইন্টারসেপ্ট করবে? নেগেটিভ। নেগেটিভ অ্যাক্সিসে ইন্টারসেপ্ট করবে। সো তাহলে ওইটা দেখে বুঝতে পারতেছি কিভাবে, যে মাইনাসটা যে আছে ওইটা দেখে। সো তাহলে নেগেটিভ ওয়াই ইন্টারসেপ্টটা আমাদেরকে কি দিবে? ওয়ার্ক ফাংশনের ভ্যালুটা দিবে। কেমন আসবে গ্রাফগুলো আমরা দেখি। সো দিস ইজ দ্য গ্রাফ। তো এখন ওয়াই অ্যাক্সিসে হলো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, যে কে ই ম্যাক্স, আর এক্স অ্যাক্সিসে হলো ফ্রিকোয়েন্সি। সো আমাদের গ্রাফগুলো আসে দেখতে এরকম। ওকে, যে আমাদের গ্রাফগুলো এমন এমন আসবে। এই মনে করো একটা মেটালের জন্য গ্রাফ, এইটা আরেকটা মেটালের জন্য গ্রাফ, এইটা আরেকটা মেটালের জন্য গ্রাফ। একটা জিনিস খেয়াল করতেছো, যে আমাদের এই গ্রাফ যে প্রত্যেকটা প্যারালেল টু ইচ আদার লাইনগুলা, তো এই জিনিসটা কেন যাবে? Planck's constant তো same, so gradient same হবে। এক্সিলেন্ট। সো তাহলে এই গ্রাফের গ্রেডিয়েন্ট তো আমাদেরকে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট দিবে। সো তাহলে গ্রেডিয়েন্ট যেহেতু সেম, তো তাহলে এগুলার প্রত্যেকটা লাইন কি থাকবে? দে উইল বি প্যারালেল টু ইচ আদার। সো এখানের মধ্যে দেখো, gradient equal to Planck's constant, sorry, gradient is equal to Planck's constant, gradient is equal to Planck's constant, gradient is equal to Planck's constant. So এগুলা সেম, কিন্তু প্রত্যেকটা মেটালের জন্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এন্ড প্রত্যেকটা মেটালের জন্য ওয়ার্ক ফাংশন কি হচ্ছে? আলাদা আলাদা ভ্যালু পাচ্ছি। ঠিক আছে? তো এইভাবে করে করে আমরা কি করতে পারি? ডিফারেন্ট ডিফারেন্ট মেটালের জন্য উই ক্যান ডিটারমাইন দেয়ার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এন্ড দেয়ার ওয়ার্ক ফাংশন। আর এই গ্রাফগুলো প্রত্যেকটা প্যারালেল কেন হয়, এই রিলেটেড কোশ্চেন আসে। তো এই কোশ্চেনটা অলরেডি জাবেরকে করলাম, যে এই যে আমি গ্রাফগুলি ড্র করছি, প্রত্যেকটা গ্রাফ কি প্যারালেল টু ইচ আদার। সো হোয়াট ইজ দ্য রিজন লাবিবা, যে এই গ্রাফগুলি প্রত্যেকটা প্যারালেল কেন?
এখানের মধ্যে আমাদের প্রত্যেকটা গ্রাফ প্যারালেল, বিকজ এখানের মধ্যে গ্রেডিয়েন্ট গুলি যে এম দিয়ে কি আমরা গ্রেডিয়েন্ট বুঝাইতেছি না, সো তাহলে এখানের মধ্যে গ্রেডিয়েন্ট গুলো আমাদেরকে কি দিচ্ছে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট দিচ্ছে। সো তাহলে দিস প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ইজ আ কনস্ট্যান্ট ভ্যালু, কত ছিল 6.63 ইনটু 10⁻34 জুল সেকেন্ড। সো তাহলে এই ব্যাপারটাই বলতেছিল যে এই ফটোইলেকট্রিক সেল এক্সপেরিমেন্টের থ্রুতে আমরা কি বের করতে পারি, এই photoelectric cell experimented through the we can determine the value of Planck's constant and we can determine the value of the work function for the metals, ঠিক আছে? তো এই কাজগুলো করতে পারি। তো এখানের মধ্যে ব্যাপারটা কি দেখো কি বলতেছে, if we use a range of light frequencies and find the stopping voltage for each, যে different frequencyর জন্য তাদের corresponding কি বের করব, stopping voltage বের করব। সো তখন কি হবে, we can plot a graph of the photoelectron maximum kinetic energy on the y-axis against frequency on the x-axis. Comparison with the equation for a straight line shows us that the graph should produce a straight best fit line and the gradient will be equal to Planck's constant, ওই যে y equal to mx plus c এর সাথে কম্পেয়ার করলে এমন। The y-intercept will represent the value of the work function. Also, when the value of y is 0, the x-intercept, then the photon energy must be equal to the work function. So তাহলে ওই জিনিসটা এখানের মধ্যে বলতেছে যে y-interceptor এখানের মধ্যে আমরা কিভাবে কি পাচ্ছি, ওয়ার্ক ফাংশনের ভ্যালু পাচ্ছি, যে y-interceptor ওই জায়গায় আমাদের x এর ভ্যালু হবে কত, 0। তো at x-axis y equal to 0 আর at y-axis x equal to 0। তো এইভাবে করে আমরা কি বের করতে পারি, we can determine the value of work function, যে hf, যে ফোটনের এনার্জিটা ওয়ার্ক ফাংশনের সমান এমন। তো এখন বলতেছে this means that the value of x-intercept, এই যে x-intercept আমাদেরকে কি দিবে, threshold frequency। so তাহলে the x-intercept is what, the x-intercept is the threshold frequency for the metal, okay? এখন এক্সাম হিন্টের মধ্যে একটা কথা বলতেছে, when you have a graph with plotted data points, start by drawing a best fit line. The question may not ask you to do this, but it will be expected, ঠিক আছে? তারা বলবে না যে বেস্ট ফিট লাইন ড্র করো, কিন্তু তারা মনে মনে এক্সপেক্ট করবে, আচ্ছা আমি মনে মনে চাই ও যেন একটা বেস্ট ফিট লাইন ড্র করে। তো তাহলে কোয়েশ্চেনে বলছে নাকি বলে না, ওটার জন্য ওয়েট করবা না, তোমাদের অলওয়েজ কি ড্র করতে হবে, লাইন অফ বেস্ট ফিট ড্র করতে হবে। তো এরকম ডিফারেন্ট কয়েকটা মেটালের জন্য তারা গ্রাফ ড্র করছে, যে ক্যাডমিয়াম, সিজিয়াম, আয়রন, নিকেল, জিঙ্ক। তো তাদের এক একজনের কি করছে, ওয়ার্ক ফাংশনের ভ্যালু দিয়ে দিছে। তো এখন ওয়ার্ক ফাংশনের ভ্যালু যতই আলাদা হোক না কেন, প্রত্যেকটা গ্রাফ কি থাকবে, যাবের they will be parallel to each other. Why will they be parallel to each other? Because the gradient give us the Planck's constant, and Planck's constant টা কি always same থাকে, ওকে? সো তাহলে গ্রেডিয়েন্ট গুলো আমাদের অলওয়েজ সেম। এই যে বাকি মেটাল গুলো, প্রত্যেকটা মেটালের জন্য এরকম গ্রাফ গুলো আমাদের প্যারালাল থাকবে। এক্স ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট গুলো আলাদা, কিন্তু দ্য গ্রেডিয়েন্ট উইল বি ইকুয়াল, ওকে? সবাই এখন নেক্সট মিটিংটা জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টের ব্যাপারটুকু কভার হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এই টপিকটা যে 3D.1টা কভার না করে আমি 3D.2 তে চলে গেছিলাম, বিকজ ফটো ইলেকট্রিক ইফেক্টের ব্যাপারটা প্রথমে আমি দেখাই নিতে চাইছি, বিকজ ওইটা হলো লাইটের সবচেয়ে বড় একটা এভিডেন্স যে লাইট কি করতেছে, ওখানে পার্টিকেল হিসেবে বিহেভ করতেছে। সো এখন এখানের মধ্যে দেখো যে হাইজেন্স প্রিন্সিপাল তো অলরেডি আমরা পড়ছিলাম, এন্ড হাইজেন্স প্রিন্সিপালের থেকে তখন আমরা কি বলছি, লাইট এখানের মধ্যে কি করতেছে, ডিফ্র্যাকশনের সময় লাইট ইজ বিহেভিং অ্যাজ আ ওয়েভ, ওকে? ডিফ্র্যাকশন, ইন্টারফিয়ারেন্স এইসব হলো ওয়েভের প্রপার্টির এভিডেন্স। এখন পার্টিকেলের প্রপার্টির এভিডেন্স কোনটা, একটা হলো কি এই ফটো ইলেকট্রিক ইফেক্ট। সো এই ব্যাপারটা আমরা দেখে নিলাম। এখন লাইট এন্ড ইলেকট্রন, লাইটকে নরমালি আমরা ওয়েভ হিসেবে ট্রিট করি, এন্ড ইলেকট্রনকে নরমালি আমরা একটা কি করি, পার্টিকেল হিসেবে ট্রিট করি। কিন্তু কি লাইট মাঝে মাঝে পার্টিকেল হিসেবে বিহেভ করতে পারে, আবার ইলেকট্রন মাঝে মাঝে ওয়েভ হিসেবে বিহেভ করতে পারে। তো কোন সময় কে কিভাবে বিহেভ করতেছে
ওই ব্যাপারগুলো নিয়ে স্টুডেন্ট বুকে যা যা জিনিসগুলি বলা আছে এই ব্যাপারগুলি আমরা এখন দেখে নিব। ওকে, সো এখন তারা এখানের মধ্যে কি বলতেছে দেখো, লাইট ইজ আ ওয়েভ। কি হয়েছে, we have seen numerous instances of light undergoing wave-like activities. কেমন? Evidence that light is a wave. কি করতেছে? Interference pattern. The interference pattern produced by diffraction and Young's double slit experiment both require the superposition of wave displacements to generate the standing wave pattern seen. তো তাহলে যেই কথাটা বললাম যে ইন্টারফিয়ারেন্স, ডিফ্র্যাকশন, এইসব টাইপের জিনিসগুলা কি, এগুলো হলো ওয়েভ প্রপার্টি অফ লাইট। ঠিক আছে, তো লাইট যদি ডিফ্র্যাকশন আন্ডারগো করে তখন আমরা কি বলবো, লাইট ইজ বিহেভিং অ্যাজ আ ওয়েভ ইন দিস কেস। দেন ফটো ইলেকট্রিক ইফেক্ট যদি দেখায় তখন আমরা কি বলবো, লাইট ওখানে আমাদের কি করতেছে, পার্টিকেল হিসেবে বিহেভ করতেছে। তো এই ব্যাপারগুলো এখানে মধ্যে বলবে দেখো, দিস ইজ অনলি পসিবল ইফ লাইট ইজ বিহেভিং অ্যাজ আ ওয়েভ। এই যে ইন্টারফিয়ারেন্স এন্ড ডিফ্র্যাকশন এইসব কিসের প্রপার্টি, ওয়েভ প্রপার্টি। এখন বলতেছে ইট মাস্ট হ্যাভ রিপিটিং সাইকেলস অফ ডিসপ্লেসমেন্ট দ্যাট কজ দিস সুপারপোজিশন। এই যে একবার ব্রাইট একবার ডার্ক, একবার ব্রাইট একবার ডার্ক, এরকম যে আমরা ফ্রিঞ্জ গুলি দেখি, আর একবার ম্যাক্সিমাম একবার মিনিমাম, আর যে স্ট্যান্ডিং ওয়েভের মধ্যে কি অ্যান্টি নোডস এন্ড নোডস। সো এইসব জিনিসগুলো কখন ক্রিয়েট করা পসিবল, অনলি ইফ লাইট ইজ বিহেভিং অ্যাজ আ ওয়েভ। তো দ্য কনস্ট্রাকটিভ and destructive interference patterns give us a pattern of antinodes and nodes, যে maxima and minima. Particle cannot superpose in this way, যে particle একসাথে মিলাইলে কখনো destructive interference হওয়ার কোনো পসিবিলিটি নাই। তো তার মানে এই সব টাইপের কাজ কে করতে পারে, শুধু ওয়েভ করতে পারে। তো তার মানে লাইট যদি এখানের মধ্যে কি করে, ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করে, সো এটা কি করতেছে, লাইট ওয়েভ হিসেবে বিহেভ করতেছে। দেন পোলারাইজেশন. Polarization is another phenomenon exhibited by the electromagnetic waves, including light. This can only be explained in classical physics by using the idea of waves. Classical physics একদম এক্স্যাক্টলি এই ওয়ার্ড দুইটা কেন ইউজ করলো, বিকজ ক্লাসিক্যাল ফিজিক্স ছাড়াও আমাদের অন্য ফিজিক্স আছে, যে কোয়ান্টাম ফিজিক্স এন্ড এভরিথিং। কোয়ান্টাম ফিজিক্স এর ওখানের মধ্যে প্রত্যেকটা জিনিসের প্রপার্টি বা প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন আরো উইয়ার্ড। ঠিক আছে, তো তাহলে ওগুলা জিনিসে আমরা এখন যাব না। ক্লাসিক্যাল ফিজিক্স এর এক্সাম্পল হিসেবে এখানে লাইট কি হিসেবে বিহেভ করতেছে, ওয়েভ হিসেবে বিহেভ করতেছে। ওকে, তো এটা হলো লাইটের ওয়েভ প্রপার্টি। এই যে এখন লাইটের পার্টিকেল প্রপার্টির কথা, যেটা আমরা মাত্র পড়ে আসছি দেখে এখন আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টের ব্যাপারটাতে রিলেট করতে পারবো ভালো মতো। কি বলতেছে দেখো, লাইট অ্যাজ আ পার্টিকেল অর লাইট ইজ আ পার্টিকেল। কিভাবে? ইন সাম কেসেস the examples of light acting as a wave phenomena that can only occur for waves, যেটা আমরা মাত্র দেখে আসছি। যে এখন একটু পরে যেটা দেখবো, in section 3D.2 we will look in detail at the photoelectric effect. আমরা তো এটা জানি এখন। This was first observed in 1887 by Heinrich Hertz, after whom the unit for frequency is named. সে এই photoelectric effectটা প্রথমে অবজার্ভ করছে, কিন্তু কেউ এক্সপ্লেনেশন দিতে পারে নাই other than Einstein. কি হয়েছে? However, it was not until the beginning of the 20th century that an adequate explanation of the phenomenon was made. তো ওই এক্সপ্লেনেশনটা 20th century শুরুর দিকে কে দিছে? আইনস্টাইন। কি করছে? Working on the basis of Planck's constant, কি বলে, Max Planck's 1901 suggestion that light could exist as quantized packets of energy called photon. তো তাহলে এই ফোটনের এই আইডিয়াটা যে লাইট কি করতে পারে, লাইট অ্যাকচুয়ালি কি করতেছে, তাদের এনার্জি গুলা কোয়ান্টাইজড, মানে তাদের এনার্জি গুলা ফিক্সড কতগুলি প্যাকেটের মধ্যে থাকে। যে তুমি কি কখনো একটা 2 লিটার পানির বোতলের মধ্যে, হ্যাঁ, তুমি কি একটা 2 লিটার পানির বোতলের মধ্যে কখনো মোর দেন 2 লিটার ওয়াটার হোল্ড করতে পারবা? যাবেন No. তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ফোটন গুলার এরকম স্পেসিফিক কতগুলি ফিক্সড প্যাকেট আছে, আর ফিক্সড কতগুলি এনার্জির ভ্যালু আছে, যে এই এনার্জির ভ্যালু গুলা ছাড়া এনার্জি বেশি বা কম এরকম হইতে পারবে না। তো এমন টাইপের একটা আইডিয়া পোস্টুলেট করছিল ম্যাক্স প্ল্যাঙ্ক, যার নামে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টটা বের করা হয়েছে। তো এখানের মধ্যে কাজটা কি, আইনস্টাইন প্রডিউসড আ পেপার কল্ড in English concerning a heuristic point of view toward the emission and transformation of light. কি হয়েছে? Einstein wrote 4 important papers in 1905
including one on relativity and one regarding E is equal to mc square. But it was the explanation of the photoelectric effect for which he was awarded the Nobel Prize in 1921. ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে অনেকজনেরই একটা মিসকনসেপশন থাকে, বিকজ E is equal to mc square বা রিলেটিভিটির ব্যাপারটা এত ফেমাস যে মানুষজন ভাবে কি আইনস্টাইন মনে হয় ওইটা বের করার জন্য নোবেল প্রাইজ জিতছে, কিন্তু আসলে নোবেল প্রাইজ জিতছে সে কিসের জন্য? এই ফটো ইলেকট্রিক ইফেক্টের এক্সপ্লেনেশন দিতে পারে। ঠিক আছে, ক্রুশিয়ালি the photoelectric effect cannot be explained by wave theory of light. যেটা বলছিলাম ওয়েভ থিওরি অফ লাইট তো ভাবে যে ফ্রিকোয়েন্সি যায় আসে না, তুমি যত ব্রাইটনেস বাড়াবা তত তার এনার্জি বেশি, সো তার মানে একটা লাইটকে সাফিসিয়েন্টলি ব্রাইট বানাই দিলে তখন কি হবে, ইভেন্চুয়ালি ইট উইল কজ ফটোইলেকট্রিক ইফেক্ট, কিন্তু ওইটা তো হয় নাই। দেন বলছে আচ্ছা ঠিক আছে, এনার্জি যদি ফ্রিকোয়েন্সির উপরও ডিপেন্ড করে, এনার্জি তো আস্তে আস্তে বিল্ড আপ হইতে পারবে, তো এক সময় না এক সময় তো ফটো ইলেকট্রিক ইফেক্ট হবেই, কিন্তু না তখনও হয় নাই। সো তখনই যা বোঝা গেছে কি ওয়েভ থিওরি অফ লাইট এখানের মধ্যে ফলো করা হচ্ছে না, বা লাইট এখানে ওয়েভ হিসেবে বিহেভ করতেছে না। তো তাহলে এটা কি প্রপার্টি অফ লাইট হবে? পার্টিকেল প্রপার্টি অফ লাইট। সো কি বলতেছে এখানের মধ্যে, however the idea that light travels as particles or photons whose energy is proportional to frequency it would have when considered as a wave fits all observations exactly, যেটা আমরা বললাম যে লাইটের এনার্জিটা ফ্রিকোয়েন্সির সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল এন্ড সে কি করতেছে পার্টিকেল হিসেবে বিহেভ করতেছে, অমন ধরলে পরে এই ফটো ইলেকট্রিক ইফেক্টের এক্সপ্লেনেশনটা ঠিকঠাক মতো দেওয়া যায়। এখন এই যে ফোটন এনার্জি কি, for electromagnetic radiation the energy of a photon can be calculated by multiplying the frequency by Planck's constant h. This constant has an extremely small value because it represents the fundamental minimum possible step in energy. যেটা বলছিলাম যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের যে ভ্যালুটা কত 6.63 into 10 to the power minus 34, this is the max, this is the smallest possible energy that can exist. এই এনার্জি থেকে অল্প এনার্জি এক্সিস্ট করা পসিবল না। এর মানে কি, তুমি যে কোন একটা র্যান্ডম এনার্জির ভ্যালু বলো, ওই এনার্জিটা দেখবা কি দ্যাট এনার্জি ইজ আ মাল্টিপল অফ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, তো ওই কোন একটা এনার্জির ভ্যালু বললা, ওই এনার্জির ভ্যালু যদি প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের মাল্টিপল না হয়, তো তার মানে কি হবে না, ওই এনার্জিটা অ্যাকচুয়ালি ইউনিভার্সে এক্সিস্ট করা পসিবল না। ঠিক আছে, তো এখানের মধ্যে বলতেছে কি the SI unit of H is equal to 6.63 into 10 to the power minus 34 joule second. If we work on very small scales, যে অনেক অল্প এনার্জি নিয়ে যদি ডিল করি, তখন photons cannot have energy values that differ by less than the Planck's constant. মানে কি, তুমি কখনো 1.5 Planck's constant এমন ভ্যালু কখনো পাবা না যে ডিফারেন্সটা এই যে 0.8 প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এমন কখনো আমাদের এনার্জি হয় না। আমাদের এনার্জি অলওয়েজ কি হবে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ইন্টিজার মাল্টিপল হবে। তো কি বলতেছে, দিস মিন্স দ্যাট দেয়ার আর সাম এনার্জি ভ্যালুজ দ্যাট আর ইম্পসিবল ইন আওয়ার ইউনিভার্স, যে আমাদের ইউনিভার্সে যত মন চায় তত এনার্জি হইলেই পসিবল হবে না। কয়েকটা এনার্জি হলো ফরবিডেন এনার্জি, যে এইসব এনার্জি গুলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করা পসিবল না। ওকে, তো ওই ব্যাপারগুলো আমরা কোয়ান্টাইজেশন মানে কি ওইসব ব্যাপারগুলো ডিটেইলে পড়বো পরে। তো কি বলতেছে, such a system of minimum sized steps is called quantization, যে কতগুলি ফিক্সড ভ্যালু আছে, যে আমাদের এনার্জি গুলো অ্যাকচুয়ালি কি হয়, এনার্জি গুলো অ্যাকচুয়ালি এরকম h 2h 3h 4h এমন করে করে আমাদের বাড়তে থাকে। তো তার মানে অল এনার্জি ভ্যালু, যে কোনো এনার্জি তুমি বলো না কেন, তুমি জুলে যে কোনো এনার্জির ভ্যালু বলো, ওই এনার্জির ভ্যালুটা অলওয়েজ কি হবে, তুমি যদি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করো, তো তখন কি আসবে, একটা ইন্টিজার ভ্যালু আসবে। সো ওখান থেকে বোঝা যাবে কি যে অল এনার্জি ইজ কোয়ান্টাইজড, মানে কি সবগুলি হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ইন্টিজার মাল্টিপল। তো ওই ব্যাপারটা আমরা এক্সাম্পল হিসেবে পরে দেখব। তো আইডিয়াটা হলো এইটা যে সব এনার্জি, this is the minimum possible energy, then this is the second minimum, this is the third minimum, fourth minimum,
তো এইভাবে করে করে এনার্জির ভ্যালু বাড়তে থাকে। ওকে, সো এখানে কি বলতেছে, দ্য এনার্জি অফ আ ফোটন ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন ফোটন এনার্জি ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ইনটু ফ্রিকোয়েন্সি, যে E ইজ ইকুয়াল টু HF, যে ফর্মুলাটা আমরা অলরেডি জানি। তো এখন এই যে E ইজ ইকুয়াল টু HF রিলেটেড একটা ওয়ার্ক এক্সাম্পল তারা শো করছে। এই ওয়ার্ক এক্সাম্পলটা তোমাদের নিজেদের অ্যাকচুয়ালি বুঝতে পারা কোনো প্রবলেম হওয়ার কথা না। কি বলতেছে, ক্যালকুলেট দ্য এনার্জি অফ আ ফোটন অফ ইয়েলো লাইট দ্যাট হ্যাজ আ ওয়েভলেন্থ অফ এত। তো ওয়েভলেন্থ এইটা, তো তাহলে ফ্রিকোয়েন্সি থেকে ওয়েভলেন্থে কনভার্ট করা যায়, যে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু স্পিড অফ লাইট ডিভাইডেড বাই ওয়েভলেন্থ। তো এখান থেকে কি করছে, ফ্রিকোয়েন্সিটা কনভার্ট করছে, দেন প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ইনটু ফ্রিকোয়েন্সি করে কি পাইলো, এনার্জির ভ্যালু পাইলো। ওকে, এরপরে ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ আ গামা রে ফোটন দ্যাট হ্যাজ এত এনার্জি। তো তাহলে এনার্জির ভ্যালু দেওয়া আছে, এখন বললো যে এটার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি কত এটা বের করো। সো E ইজ ইকুয়াল টু HF, সো তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কি হবে, এনার্জি ডিভাইডেড বাই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। সো তাহলে ওখানে ফ্রিকোয়েন্সির ভ্যালু আসলো এইটা। ঠিক আছে, আচ্ছা। সো এখন ইলেকট্রন যে পার্টিকেল হিসেবে বিহেভ করে এন্ড ইলেকট্রন যে ওয়েভ হিসেবে বিহেভ করে, এই ব্যাপারগুলো আমরা দেখবো নামাজ ব্রেকের পরে। ঠিক আছে, তোমরা সবাই 6:15 জয়েন করবা, 6:15 থেকে 6:30 পর্যন্ত আমরা এই জিনিসগুলো কভার করব। ওকে, সো 6:15 সবাই ক্লাস জয়েন করো আবার। ওকে, সো তাহলে আমরা নামাজ ব্রেকের আগে অলরেডি এতটুকু ডিসকাস করছিলাম যে লাইট যে পার্টিকেল হিসেবে এন্ড ওয়েভ হিসেবে দোনোটা হিসেবে বিহেভ করতে পারে ওই জিনিসটা। তো এখন ইলেকট্রন যে পার্টিকেল হিসেবে এন্ড ওয়েভ হিসেবে দুইটাই বিহেভ করে ওই ব্যাপারটা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল, ইলেকট্রনের যে পার্টিকেলের তো আমাদের কি থাকতে পারে, এরকম একটা চার্জ থাকতে পারে। হ্যাঁ, সো এখন ইলেকট্রনের যে একটা চার্জ আছে এন্ড ওই চার্জটা যে কোয়ান্টাইজড, ওই সব ব্যাপারগুলো আমরা পড়বো ইউনিট 4 এ। হ্যাঁ, কোয়ান্টাইজেশন অফ চার্জ, ওইটা মিলিক্যানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট বলতে একটা এক্সপেরিমেন্ট আছে, ওই জিনিসটা আমি তোমাদেরকে ওইটা একটা ভিডিও দিব, ওইটা দেখবা, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। ওইটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। কিন্তু এমনিতে আমরা এখন এখানের মধ্যে কয়েকটা ব্যাপার দেখবো। দেখো, ইলেকট্রনস আর পার্টিকেলস কিভাবে, এটা তো আমরা নর্মালি জানি যে ইলেকট্রন হলো একটা ম্যাসওয়ালা জিনিস যার একটা চার্জও আছে, সো তাহলে তাদের তো পার্টিকেল হিসেবে বিহেভ করে, এটা একটা নর্মাল ব্যাপার। তো experiments that produce ions can demonstrate electrons behaving as particles because a fixed lump of mass and charge is removed from the atom in order to change the atom into an ion. তো তাহলে একটা নিউট্রাল অ্যাটম থেকে তাকে একটা আয়নে কনভার্ট করার জন্য what do we do, আমরা ওখানে থেকে যদি ইলেকট্রন রিমুভ করে দেই, তো তাহলে ওই পার্টিকেলটা যে অ্যাটমটা কি হয়ে যায়, আয়নে কনভার্ট হয়ে যায়, যে ইট বিকামস আ চার্জ। সো তাহলে the charge to mass ratio is a unique identifying property of particles. তো তার মানে পার্টিকেলের কি থাকে, একটা স্পেসিফিক চার্জ বাই মাস রেশিও আর মাস বাই চার্জ রেশিও, এরকম একটা জিনিস থাকে। ওকে, and was first demonstrated for the electron by J.J. Thomson in 1987. Robert Millikan, in an experiment finally published in 1913, took this one step further to find the charge of the electron itself. যে the fact that electrons hold a fixed amount of charge and the mass indicates that they are localized particles. তো তাহলে এই যে ইলেকট্রনের একটা চার্জ আছে এন্ড ইলেকট্রনের একটা মাস আছে, তো তার মানে তাদেরকে কি বলা যায়, ইলেকট্রনস আর পার্টিকেলস। তো এটা নর্মাল একটা ব্যাপার, যে জিনিসটা আমাদের রিয়েল লাইফ এক্সপ্লেনেশনের সাথে আর নর্মাল আন্ডারস্ট্যান্ডিং এর সাথে কোনো কন্ট্রাডিকশন করে না। কিন্তু মজার একটা ব্যাপার কি হয়, যে ইলেকট্রন অ্যাকচুয়ালি পার্টিকেল হিসেবে বিহেভ তো করে, ওয়েভ হিসেবেও করতে পারে। কিভাবে, if electrons are made to travel at very high speeds, যে ইলেকট্রন গুলোকে যদি অনেক হাই স্পিডে মুভ করানো হয়, তো তখন what happens, they will pass through gaps and produce a diffraction pattern. and diffraction না ওয়েভের প্রপার্টি, তো তাহলে পরে ইলেকট্রনকে কোন একটা স্মল গ্যাপ দিয়ে পাস করালে ইলেকট্রনগুলি ডিফ্রেক্ট কেন করবে। তো তাহলে এই যে কোন একটা জিনিসকে ডিফ্রাকশন করায় দেখাইতে পারলে কি বলছিলাম, যে if you can show that a particle or something, anything is getting diffracted, যে স্প্রেড আউট এরকম হয়ে যাচ্ছে, সো তাহলে ওইটাকে আমরা কি হিসেবে প্রুফ করে ফেলবো, that
thing will be behaving as a wave. তো তাহলে এই যে ইলেকট্রন কি করে, ইলেকট্রন যে এরকম ডিফ্র্যাকশন প্যাটার্ন শো করে, সো তাহলে এখানে থেকে আমরা বুঝতে পারি কি the electron is behaving as a wave in this case. They will also interact with double slit apparatus to produce the interference pattern seen when waves pass through the two slits. তো লাইট ওয়েভ ইউজ করে যেরকম ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যেমন প্যাটার্ন পাই, ইলেকট্রন ইউজ করলেও সেম টাইপের প্যাটার্ন পাই। তো তার মানে ইলেকট্রন এখানে আমাদের কি হিসেবে বিহেভ করতেছে, ওয়েভ হিসেবে নাকি পার্টিকেল হিসেবে যাবে? ডিফ্র্যাকশন এই সব তো হলো আমাদের ওয়েভের প্রপার্টি। তো তার মানে ইলেকট্রন যখন নাকি এরকম ডিফ্র্যাক্টেড হচ্ছে এন্ড ইন্টারফারেন্স প্যাটার্ন শো করতেছে, সো এর জন্য আমরা বলতে পারি যে ইলেকট্রনস আর বিহেভিং অ্যাজ ওয়েভস ইন দিস কেস। তো তাহলে diffraction and interference are not expected by classical particles, as they should simply travel straight through the slits. Observations of these experiments results prove that electrons can behave as waves. তো তার মানে লাইট নরমালি আমরা ওয়েভ ভেবে আসতাম, কিন্তু লাইট পার্টিকেল হিসেবেও বিহেভ করতে পারে, আর ইলেকট্রনকে নরমালি আমরা পার্টিকেল ভেবে আসতাম, ইলেকট্রন কি করতে পারে, ওয়েভ হিসেবেও বিহেভ করতে পারে। তো তার মানে এই জিনিসটাকে আমরা কি বলি, ওয়েভ particle duality. তো এখানের মধ্যে কাজটা কি দেখো, waves or particles. The experimental observations highlighted in this section have suggested that both electrons and electromagnetic radiation seem to contradict our explanations of them. যে তাদেরকে আমরা নরমালি যেভাবে এক্সপ্লেন করি, ওখানে কতগুলি জায়গাতে তারা কি করতেছে, ওই এক্সপ্লেনেশন গুলোকে কন্ট্রাডিক্ট করতেছে। কেমন? Physicists have good theoretical descriptions of the wave and particle natures of electrons and also the electromagnetic radiation. However, we do not have a complete, perfect, single theory that explains both correctly for either electrons or electromagnetic radiation. যে আমাদের একটা কি দরকার, ইউনিফাইড একটা থিওরি দরকার, ঠিক আছে? একটা ইউনিফাইড থিওরি দরকার যেটা কি করতে পারবে, both particle and wave সরি, এখানের মধ্যে যেন কি করতে পারে, একটা সিঙ্গেল একটা ইউনিফাইড থিওরি দরকার যেটা বোথ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এন্ড ইলেকট্রনের জন্য তাদের প্রপার্টি গুলাকে একটা সিঙ্গেল থিওরি দিয়ে যেন এক্সপ্লেন করা যায়। তো এখন এই জিনিসটা এখনের জন্য আমরা এমন ভাবে রাখি যে ফেনোমেনন, যে লাইট এভিডেন্স অ্যাজ ওয়েভস, কিভাবে ডিফ্র্যাকশন শো করে, ইন্টারফিয়ারেন্স শো করে, পোলারাইজেশন শো করে। সো লাইটের ডিফ্র্যাকশন, ইন্টারফিয়ারেন্স, পোলারাইজেশন এগুলা কিসের এভিডেন্স, যে লাইট ইজ বিহেভিং অ্যাজ আ ওয়েভ। আর লাইট যে পার্টিকেল হিসেবে বিহেভ করতেছে এটার এভিডেন্সটা কি, ফটো ইলেকট্রিক ইফেক্ট। আর ইলেকট্রনের জন্য কি, ইলেকট্রন পোলারাইজেশন শো করে না, কিন্তু ডিফ্র্যাকশন এন্ড ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন শো করে। সো তাহলে ইলেকট্রন ইজ বিহেভিং অ্যাজ আ ওয়েভ ইন দিস কেস। আর ইলেকট্রন পার্টিকেল হিসেবে কিভাবে বিহেভ করে, ওই যে ইলেকট্রনের কি আছে, একটা সার্টেন চার্জ টু মাস রেশিও আছে, সো ইট ক্যান কজ আয়োনাইজেশন। সো তাহলে এই যে ইলেকট্রন রিমুভ করে দিলে বা ইলেকট্রন অ্যাড করলে পরে যে আয়োনাইজড হয়, বা চার্জ আছে একটা আর ম্যাস আছে একটা, তো তার মানে কি ইলেকট্রন এখানে পার্টিকেল হিসেবে বিহেভ করতেছে। তো এই জিনিসটা এখন আমাদের কোনো গ্র্যান্ড ইউনিফাইড থিওরি নাই, কিন্তু এই জিনিসটাকে এখনের জন্য আমরা কি বলি, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, অর তাদেরকে একসাথে বলা হয় কি, ওয়েভিক্যাল। ওয়েভ থেকে ওয়েভ আর পার্টিকেলের লাস্ট থেকে আইসিএলই নেওয়া হয়েছে, ওয়েভিক্যাল। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, দ্য আইডিয়া দ্যাট these things behave as waves under certain circumstances and particle under other circumstances is known as wave particle duality, যে তাদের টু ফেসড আর কি, তারা মাঝে মাঝে ওয়েভ হিসেবে বিহেভ করে, মাঝে মাঝে পার্টিকেল হিসেবে বিহেভ করে। তো এর জন্য এটাকে কি বলা হয়, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, অর লাইট ইজ আ ওয়েভিক্যাল, ইলেকট্রন ইজ আ ওয়েভিক্যাল, যে ওয়েভ এন্ড পার্টিকেল দোনোটা হিসেবে তারা কি করে, অ্যাক্ট করে। ওকে, আচ্ছা। সো এখন তোমাদের যে কাজটা হবে, এই 3D.1 এইটার চেক পয়েন্ট কোয়েশ্চেন্স, এটা কত, পেজ নাম্বার 134। তো তাহলে পেজ নাম্বার 134, দেন এই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, এইটার চেক পয়েন্ট কোয়েশ্চেন, এটা কত, পেজ নাম্বার 137। সো তাহলে পেজ নাম্বার 134 আর পেজ নাম্বার 137 এর এই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি থাকবে তোমাদের হোমওয়ার্ক ফর নেক্সট ক্লাস, ঠিক আছে? আমি এই বৃহস্পতিবার দিন সকালবেলা আর কি রওনা দিব ওই বরিশালের জন্য। সো ওই দিন
যে এই থার্সডেতে রাত 9টা বাজে তখন আমি ট্রাই করব যে ওখানে যে পৌঁছায় ক্লাসটা নেওয়ার। আমি ওখানের মধ্যে তোমাদেরকে জানাই দিব আর কি, বিকালের মধ্যে তোমাদেরকে জানাই দিব যে ওখানে যে কিভাবে কি ক্লাসটা নেওয়া হবে। ওকে, সো তাহলে থার্সডেতে আমাদের ক্লাস হবে, ওইটা হলো 9টা বাজে। ওকে, যাবে। আর এই থার্সডে ক্লাসে তোমরা এই চেক পয়েন্ট কোশ্চেন গুলি করে ফেলবে and জমা দিবা, ঠিক আছে? তখন আমরা এরপর ইলেকট্রন ডিফ্র্যাকশন এন্ড ইন্টারফিয়ারেন্স, যে ইলেকট্রন যে ডিফ্র্যাকশন করতেছে এন্ড ইন্টারফিয়ার করে, এইসব ব্যাপারগুলি নিয়ে আমরা এখানের মধ্যে ডিসকাস করব। দেন আমাদের জাস্ট একটা জিনিস বাকি থাকবে, অ্যাটমিক ইলেকট্রন এনার্জিস। তো এই ব্যাপারগুলি দেখতেছি। ওকে, সো তাহলে আমাদের আজকের ক্লাস এখন এইটুকুই। নেক্সট ক্লাস আমাদের 9টা বাজে থার্সডেতে, এন্ড এর আগে তোমরা ওই চেক পয়েন্ট কোশ্চেন গুলা করে জমা দিবা। ওকে, আল্লাহ হাফেজ।